হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। আজকের পর থেকে রাফু নামটা এই দুনিয়া থেকে মুছে যাবে। রাজ হবে শুধুই ইকবালের, আতঙ্ক শুধুই উষারের। হা হা করে হেসে ওঠে উষার। রাফু সামনের দুজনকে সজোরে লাথি মেরে সরিয়ে দেয় সামনে থেকে। পিছন থেকে উষার রাফুর ক্ষতস্থানে জোরে আঘাত করে। সামনের দিকে এগিয়ে পিছনের দিকে ফিরে রাফসান। মাজা সোজা করে দাঁড়ায় সে। উষার আটকে ওঠে। রাগান্বিত চোখে তাকিয়ে পিছু হটে সে। হঠাৎ করে উষারের সাথে ক্যাডারগুলো মাটিতে লুটিয়ে পড়তে থাকে একে একে। রাস্তার আড়াল থেকে বেরিয়ে আসে নিলয়, সাথে ব্ল্যাক ড্রাগনের প্রফেশনাল শুটার। সবার হাতেই ব্ল্যাক AWM, 600 মিটার শুটিং রেঞ্জ, প্রতি সেকেন্ড 300 কিলোমিটার স্পিড রেঞ্জ, মেড বাই জাপান। রাফসান তাকিয়ে আছে নিলয়ের হাতে AWM এর দিকে, মুগ্ধ হয়ে দেখছে তাকে। মুহূর্তে যেন ক্রাশ খেয়ে গেছে ওই আর্মসের ওপর। উষার ব্ল্যাক ড্রাগনের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে পিছন ফিরে। নীলয় এসে রাফসানকে তুলে শার্ট খুলে পিছনের ক্ষতস্থান শার্ট দিয়ে চেপে ধরে। ডেভিড এসে সামনে দাঁড়ায় তার। রাফসান পিঠের ব্যথা কামড়ে ধরে বলে, আসসালামু আলাইকুম ডেভিড ভাই। ডেভিড রাফসানের পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে বলল, ওয়ালাইকুম আসসালাম রাফু। জি ভাই। দেখলি তো ইকবালের সাথে শত্রুতার সৃষ্টির নমুনা। ব্ল্যাক ড্রাগনের শতাধিক ক্যাডারে পর্যন্ত মারা গেছে। জানি ভাই। কি করবি এখন? ইকবালকে ভয় পাওয়ার কিছু নেই বস, তাকে শেষ করে ফেলি। আমি পারবো না রাফু। পারলে এতদিনে ইকবালের নাম নিশানা খুঁজে পাওয়া যেত না। তাহলে ভাই আমি তাকে শেষ করে ফেলি। আমি শুধু আপনার নিষেধাজ্ঞা পালন করছি, নয়তো এমন চুনুপুটি রাফুর তেজে ঝলসে যেত। রাফু, তুই যত সহজ ভাবছিস ইকবাল ততটাই পেঁচালো। তার চেহারা কেমন তা কেউ জানে না রাফু। ইকবাল চতুর মস্তিষ্কের মানুষ। ওর সাথে খেলতে হলে ওর মস্তিষ্কে ভাবতে হবে, যা আজ পর্যন্ত কেউ পারেনি, পারবেও না। ভাই একবার বলে দেখেন। আমি তাকে মারার অনুমতিও দিতে পারবো না। কেন পারবেন না ভাই? কি সম্পর্ক ইকবালের সাথে আপনার? এইগুলো বলতে পারবো না আমি রাফু। রাফসান হতাশ, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ডেভিড বলল, আমার একটা চেহারা দরকার, যাকে মানুষ চিনবে, ভয় করবে, অল্প সংখ্যক ক্রিমিনাল রেকর্ড থাকবে, এমন একটা চেহারা দরকার। রাফসান চমকে ওঠে ডেভিড ভাইয়ের কথা শুনে, সাথে নিলয়ও। ডেভিড আবারও বলল, ইন্টারপোল থেকে শুরু করে সিবিআই পিছু নিয়েছে। 17 দেশে আমার ডেথ ওয়ারেন্ট জারি হয়েছে। এখন নিরাপদ এখানেই। রাফসান বলে উঠল, বস আমার চেহারা নিয়ে নিন। তুই রাফু, তোর চেহারা আমাকে মানাবে না। তুই এটাই জানিস, সাধারণ কেউ লাগবে। ততক্ষণে রাফসানের ক্ষতস্থানে হালকা রক্তচড়া কমেছে। 2 রাস্তার মোড়ে ফার্মেসি। নিলয় বলল, রাঘু ভাই, আপনার ক্ষতস্থানে ব্যান্ডেজ করার প্রয়োজন। রাফসান কথা বলল না। নিলয় তাকে ধরে ফার্মেসির দিকে নিয়ে যাচ্ছে। ডেভিডও আসছে তাদের সাথে। ব্ল্যাক ড্রাগনের ক্যাডার তাদের দূর থেকেই কভার করছে। ফার্মেসির কাজ শেষ হলে পেন কিলার নিয়ে বেরিয়ে আসে তারা। হাঁটতে হাঁটতে রাফসান বলল, ডেভিড ভাই কালকে বিয়ে করতেছি আমি। নিলয় রাফসানের কথা শুনে বলে উঠল, কে বাত হ্যাঁ ভাই? কি থেকে কি হলো? মেয়েটা কে ভাই? ডেভিড নিলয়কে থামিয়ে বলল, রাফু, আমাদের লাইনের সংসার বাঁধার স্বপ্ন দেখা বৃথা। ভাই আপনি তো বললেন রাফু একটা জিনিস, নিয়মটা আমি চেঞ্জ করি। মেয়েটা কি জানে তুই গ্যাংস্টার? হ্যাঁ কিন্তু কিন্তু কি রাফু? মেয়েটা অন্ধ। মেয়েটার সুযোগ নিচ্ছিস তুই? না ভাই, তাকে ভালোবাসি। তাহলে যা খুশি কর। ডেভিড চুপ হয়ে গেল। নিলয় বলল, ভাই খাওয়াটা কিন্তু বেশ জমজমাট হবে, পানি আনতে হবে কিন্তু ভাই। কালকে যা খুশি করিস। ভাই আপনার বিয়েতে আমি সব কাজ করব, বাসা থেকে শুরু করে সাজানো গোছানো সব। আচ্ছা করিস। ডেভিড চলে যায় তার গোপন ক্যাম্পে। নিলয় রাফসান দুজনে একসাথে বাজার ঘুরে কিছু কেনাকাটা করে বিয়ের জন্য। তখনও গভীর রাত হয়নি। নিলয় রাফসান দুজনেই নীলিমার বাসায় আসে। নীলিমা বসে আছে বিছানায়, নেহা তার পাশেই। রাফসানের উপস্থিতি টের পেয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় নীলিমা। রাফসান এসে তার পাশে দাঁড়িয়ে হাত ধরে।
নীলিমা বলে, রাফসান ভাইয়া, শুধু রাফসান বলো। আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো। আপনি নেহাকে বিয়ে করুন, সে আপনাকে সুখে রাখবে। আমি তো অন্ধ, আমি আপনাকে সুখে রাখতে পারবো না। শুধু শুধু আফসোস করবেন শেষে। কথাটা বলে নীলিমা চুপ হয়ে যায়। রাফসান নেহার দিকে তাকিয়ে নীলিমার গালে সজোরে একটা থাপ্পড় দেয়। বুকের মধ্যে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে নীলিমাকে। আমি তোকে ভালোবাসি। তোর সাহস হয় কি করে অন্য মেয়ের সাথে বিয়ে করার কথা বলতে? তোকে তো আমি মেরে ফেলবো, শুধু বিয়েটা হয়ে যাক। নীলিমা রাফসানের বুকে মাথা রেখে পরম সুখে শক্ত করে জড়িয়ে ধরে রাফসান। নীলিমা বলল, আপনি তো সেটাই পারবেন। কি জোরে থাপ্পড় মারলেন, গালটা পুড়ে যাচ্ছে। কোথায় দেখি? রাফসান নীলিমার গালটা তার চোখের সামনে আনে। হাতের 5টা আঙুলের ছাপ বসে গেছে তার গালে। হালকা করে তার আঙুল দিয়ে গালটা ছুঁয়ে দেয়। সরি। নীলিমা অভিমান করছে। নেহা তার মোবাইলে রাফসান নীলিমার গভীর ভালোবাসার ছবিটা ক্যামেরা বন্দি করে নেয়। রাত গভীর হচ্ছে। নীলিমাকে বাসায় রেখে আসে রাফসানের সাথে নীলিমা তার রুমেই আছে। নীলিমা বিছানায় শুয়ে আছে, রাফসান ফ্লোরে ঘুমিয়েছে। নিলয় তাদের বাসার ছাদের এক কোণে বালিশ পেতে শুয়ে আছে। রাত পেরিয়ে সকাল। বাকি সব বিয়ে বাড়ির মতো তাদের ঘরটা সাজানো হয়নি। সামান্য ফুল দিয়ে সাজানো হয় রাফসানের বাসর। হোটেল থেকে 2জন সেফ ডেকে এনে বাসায় রান্না করায় তারা। ডেভিড আসে সন্ধ্যা রাতে। নীলিমার বান্ধবীরাও আসে কয়েকজন। খাওয়া দাওয়া করে সবাই বের হয়ে যায়। রাত তখন একটু গভীর। নিলয় মদ খেয়ে রাফসানের বাসর ঘরের সামনেই শুয়ে আছে। রাফসান তখন কেবল দুধের গ্লাস হাতে নিয়ে নীলিমার পাশে বসে। টেবিলের ওপর গ্লাসটা রেখে নীলিমার হাতটা শক্ত করে ধরে সে। ঠিক সেই মুহূর্তে ইলেকট্রিসিটি চলে যায়। অন্ধকার হয়ে যায় সমস্ত রুম। বাইরে অনেক মানুষের বুটের শব্দ। জানালার ওপাশ বিল্ডিংয়ে ইলেকট্রিসিটি আছে। রাফসান বুঝে যায় এটা চক্রান্ত। কিন্তু এটা কিভাবে সম্ভব? তার এই ঠিকানা কেউ জানে না। ফোনটা হাতে নিয়ে টর্চ অন করার পরে হাতের স্পর্শে সোশ্যাল মিডিয়ায় ঢুকে যায় সে। সামনে প্রথম ছবিটাই রাফসান আর নীলিমার ছবি। শুরুতেই বড় করে ক্যাপশন দেওয়া, একজন খুনির সাথে একটা অন্ধ মেয়ের বিয়ে। তারপরেই নিচে সেদিন রাতের আহসানের খুনের বর্ণনা। কাজটা নেহা করেছে। ক্রমশই ভাইরাল সে ছবি। সেখান থেকেই ইকবালের কাছে পৌঁছে যায় রাফসানের লোকেশন। হুট করে একটা শব্দ হয়। রাফসানের হাতের মোবাইলটা বুলেটের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নীলিমা ভয়ে রাফসানকে জড়িয়ে ধরে। ঠিক সেই মুহূর্তেই সম্পূর্ণ রুম আলোকিত হয়ে ওঠে। রাফসান তাকিয়ে দেখে রুমের চারদিকে। দরজার সামনেই ঝুলছে নিলয়ের মৃতদেহ। উলঙ্গ শরীরে ক্ষত বিক্ষত সে চিহ্ন। একটা বুলেট ফুটো করেছে তার কপালে। ইকবালের সাথে 30 জনে একটা টিম, সবার হাতে AWM 9mm। রাফসান চাইলেও এখন নিজের শক্তি ব্যবহার করতে পারবে না। অস্ত্র হাতে সবাই রাজা। উষারকে রাফসান আগেই দেখেছে। উষারের পাশ থেকে ইকবাল বের হয়েই রাফসানের বুক বরাবর লাথি মেরে ফেলে দেয় খাট থেকে। নীলিমা চিৎকার করে। সাজানো ফুলগুলো টেনে ছিঁড়ে ফেলেছে উষার। রাফসানের হাত পা বেঁধে নীলিমার কপালে পিস্তল ঠেকায় উষার। ইকবাল রাফসানের ঠোঁট বরাবর সজোরে লাথি মারে। থুতনি ফেটে গড়গড় করে রক্ত পড়ছে। ইকবালের পাশ থেকে বেরিয়ে আসে ব্ল্যাক ড্রাগনের 2জন কন্ট্রোলার, রফিক, আশিক। রাফসান তাকায় তাদের দিকে। ফাটা ঠোঁটে রাফসান বলে, বিশ্বাসঘাতক। ইকবাল রাফসানের গাল দুটো আঙুলের চাপে নিয়েই মুখ বরাবর ঘুষি মেরে বলে, তোকে আমি জীবিত রাখবো রাফু। কাছের মানুষগুলো মৃত্যুর যন্ত্রণা তিল তিল করে অনুভব করবি রাফু। অল্প অল্প করে কষ্ট দিয়ে মারব তোকে রাফু। তুই আমার কলিজায় হাত রেখেছিস। বলে রাফুর হাতটা মুচকে ফেলে ইকবাল। চোখের সামনে রাফসানের এমন অত্যাচার নীলিমা দেখতে পারছে না। চিৎকার করতে থাকে সে। উষারের এক বুলেট নীলিমার কণ্ঠে ফুল স্টপ করে দেয়। চিৎকার করে উঠে রাফসান। সব কিছু ঠেলে নীলিমার কাছে এগোতে চাচ্ছে সে, কিন্তু ইকবালের হাতে AWM দিয়ে রাফসানের মাথায় আঘাতে তা পারেনি। লুটিয়ে পড়ে ফ্লোরে, অজ্ঞান হয়ে যায়। মৃত্যু হয়নি তার। সকালবেলা ডেভিড উদ্ধার করে রাফসানকে। শনাক্ত করে 2টো লাশ, নীলিমা আর নিলয়ের। বর্তমান হঠাৎ করে গাড়ি থামিয়ে ফেলে নিলয়। রাফসানের চোখে জল ছলছল করছে। পিছনে বসে শান্তা কান্না করছে। তানিম বলে উঠল,
নিলয় যদি মৃত্যু হয় তাহলে তোর সাথে এই নিলয়কে, আর ডেভিড কোথায় গেল? হ্যাঁ, নিলয় নয়, ও ডেভিড। তানিম মোটেও চমকায়নি। সে ধারণা করেছিল এমন কিছুই। তানিম নিলয় ছদ্মনাম ডেভিডকে বলে। বস, আপনি ইকবালকে মারার পারমিশন দিচ্ছেন না কেন? রাফসান হা হা করে হেসে ফেলে। ডেভিড বুঝতে পারে রাফসানের হাসির রহস্য। মুখ ফুটে না বললেও রাফুর তেজ ইকবালের মৃত্যুর কারণ হবে এ হাসি। নিলয় সেটা পাশে বসে ঠিকই বুঝতে পারছে। এই জগতের কাছে ডেভিড মৃত, নিলয় বেঁচে আছে। বেঁচে থাকুক। নিলয় তানিমের প্রশ্নের জবাবে বলে, ইকবালকে ছোট থাকতেই আমি ট্রেনিং দিয়ে বড় করেছি। সে যখন যুবক ছিল সে অবস্থায় আমার দুটো কিডনি নষ্ট হয়ে যায় কোকনের ক্ষতিকর প্রভাবের কারণে। তখন ইকবাল আমার জন্য দুটো কিডনির ব্যবস্থা করে আমার বিশ্বাস অর্জনের জন্য। সত্যিই আমি তাকে নিজের মতো করে বিশ্বাস করে ফেলেছিলাম। পরে জানতে পারি আমাকে দেওয়া দুটো কিডনি তার বাবার ছিল। নিজে তার বাবাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। পরে কিডনি ট্রান্সফার করে আমার শরীরে। ডাক্তারের গলায় ছুরি রেখে অপারেশনের ব্যবস্থা করে ইকবাল। তাই তাকে মারার অনুমতি দেইনি আমি কখনোই না। আমার থেকে যেদি ওর মেরু প্রজেক্টের আর হ্যান্ডিং প্রজেক্ট ছিনিয়ে নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে সেদিনও কিচ্ছু বলিনি বাচ্চা ভেবে। তানিম রাফসান দুজনেই তার কথাগুলো মন দিয়ে শুনছে। তানিম রাফসানকে বলল, রাফু, তুই কি কিছু করবি না তোর ভালোবাসার মানুষটাকে খুন করার অপরাধে? সবচেয়ে কাছের বন্ধু নিলয় খুনের প্রতিশোধ কিংবা নেয়ার এমন ঘৃণার কাজের জন্য নেয়ার কি কিছুই প্রাপ্য নয়? রাফসান তানিমের কথা শুনে শুধুই হেসে যাচ্ছে। নিলয় আতঙ্কে কেঁপে উঠছে। রাফসানের এই হাসি সাধারণ কোনো হাসি নয়। ও হাসছে, তার মানে খুব তাড়াতাড়ি কারো কান্না আসছে। রাফসান হাসছে, তার মানে এই নয় যে রাফসান সুখী, সে বেদনায় হাসছে। এ হাসির অর্থ তানিম খুঁজে পায় না। শান্তা নিজের চোখ মুছে বলল, রাপু ভাইয়া, আপনি এদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবেন। একজন অন্ধ মেয়েকেও তারা ছাড়েনি, তাদের বেঁচে থাকার অধিকার নেই। আমি আপনার ছোট বোন হিসাবে বলছি ভাইয়া, তাদের বেঁচে থাকতে দেবেন না আপনি। রাফসান বরাবরের মতো হেসে যাচ্ছে, চোখের কোণে জল জমছে। পাশ থেকে নিলয় বলল, তোর সাহসের জন্য কি মাসুদকে ডেকে পাঠাবো? রাফসান নিলয়ের দিকে তাকিয়ে বলে, না, দরকার পড়বে না তার। আমার প্রতিশোধ আমি নিতে পারবো। তোর এই বিষয়ে জড়ানোর দরকার নাই। তুই তোর বিজনেসে মনোযোগ দে। বাংলাদেশ ছাড়বি কবে সেটা বল। নিলয়ের চেহারার পিছনে যে ডেভিড আছে সেটা রাফসান ভুলে গেছে। তাকে এখন তুই বলেই সম্বোধন করে। ডেভিডের চেহারার সাথে তার সম্মান মুছে গেছে। যখন যেই চেহারায় ডেভিড বাস করে সেটা রাফসানের বেস্ট ফ্রেন্ড। নিলয়কে কখনোই ভাই বলবে না রাফসান, এটা ডেভিড ভালো করে মস্তিষ্কে গেঁথে নিয়েছে। গাড়ি চলছে তার গতিতে। গ্লাস নামিয়ে সিগারেটে আগুন জ্বালিয়ে টানছে রাফু। একসাথে দুটো সিগারেটের টান মেরে রাফসান বলল, তানিম সুমিত ইকবালের লোক ছিল, যার কারণে তাকে মেরে হোস্টেলের বাথরুমে ফেলে রেখে এসেছি। তানিমের মুখের শব্দ বন্ধ হয়ে গেছে। শান্তা কিছু বলল না, কিছু বলার সাহস নেই তার। একটু আগেই তারা দুজনে খুব করে বলেছে রাফসানকে, এখন সুমিতের খুনের কথা বলতেই ওদের গলা শুকিয়ে গেছে। রাফসান বলল, ভয় পাস না তানিম। মিনিট কয়েক পরেই তারা পৌঁছে যাবে শহরে। রাফসানের চোখ বুজে আসছে। নিলয় বলল, রাফু, একটু ঘুমিয়ে থাক। রাফসান হালকা করে চোখ বুজেছে। সমস্ত রাজ্যের ঘুমেরা তার চোখে এসে ভর করেছে। হোটেলের বাথরুমে সুমিতের লাশ দেখে হইচই বেঁধে গেছে সেখানে। রফিক, আশিক এসে উপস্থিত সেখানে। ইকবালের গ্যাংয়ের কয়েকজন তাদের চারপাশে। সুমিতের লাশটা তারা দেখতে পারেনি ঠিক মতো। পুলিশ এসে নিয়ে গেছে। রফিক হোটেলের সিক্রেট ক্যামেরার ফুটেজ দেখতে বসেছে। পিছনে হোটেল ম্যানেজারের মাথায় পিস্তল ঠেকিয়ে রেখেছে আশিক। হঠাৎ পিছন থেকে আশিক বলল, রফিক, এটা তো নিলয়। রফিক দেখতে পায়নি তাকে। সে বলল, কোথায়? জুম কর। রফিক ফুটেজ জুম করে। গাড়ির সামনে নিলয়কে দেখতে পায়। হোটেল ম্যানেজারের গাড়িটা নিয়ে যখন তারা যাচ্ছিল সে সময়ের ফুটেজ। আশিক বলল, রফিক, নিলয়কে তো খুন করে ফেলেছিলাম রাফুর বিয়ের রাতে। তাহলে এ কে? আর বাকি দুজনের মধ্যে রাফুই কোনটা? মেয়েটা কে? আশিকের প্রশ্ন রফিকের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। রফিক চেয়ার ছেড়ে উঠে বলল, বসকে ইনফরমেশন করতে হবে। বলেই কম্পিউটারের হার্ড ডিস্কে বের করে
নেয় সে। আশিক ম্যানেজারের মাথার পিস্তলের একটা বুলেট খরচ করে। লুটিয়ে পড়ছে সে। হোটেল থেকে বের হয়ে যায় তারা। ইকবাল উষারের সাথে দেখা করতে বলে রফিক আশিককে। উষার ইকবালের সবচেয়ে কাছের লোকে পরিণত হয়েছে। সমস্ত গ্যাংয়ের পরিচালনা করে এখন উষার। রফিক আশিক ক্যাম্পের উষারের পেছনে দাঁড়িয়ে আছে। উষার ভিডিও দেখছে। নিখুঁতভাবে ভিডিও শেষে বলল, নিলয়ের চেহারায় যে আছে সে রাফু কিংবা নিলয় দুজনে কেউ নেই। নিলয়কে তো মেরেই ফেলেছিলাম, সে নয়, তবে অন্য কেউ। কিন্তু সে কে? মেয়েটার সাথে যে ছেলেটা আছে সে আর ওই মেয়েটা দুজন দুজনকে ভালোবাসে। হাত ধরে হাঁটার স্টাইলে বোঝা যায়। বাকি থাকে গোমরামুখ কোকড়া চুলের ছেলেটা, ওটাই রাফু। কিন্তু ভাবার বিষয় নিলয়ের চেহারায় ওটা কে? সামনাসামনি হতে হবে তাদের। উষার ভিডিও ক্লিপ বন্ধ করে উঠে দাঁড়ায়। রফিক আশিককে বলল, তোরা ওদের ঠিকানা খুঁজে বের কর। রাফু বুঝে উঠতে পারবে না যে আমরা ওদের পিছু নিয়েছি। ওরা যে গাড়িতে করে শহরের দিকে যাচ্ছে ওই গাড়িটা ফলো করলেই তোরা পেয়ে যাবি। কিন্তু ভাই, ওই গাড়িটা কিভাবে খুঁজবো? এমন উদ্ভট শব্দ শুনেই উষার ঠাস করে তার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আরে গাধার দল, রাস্তার পাশে ট্রাফিকে ক্যামেরা আছে, ওটা চেক কর। কোন কোন এরিয়ায় এই গাড়িটা দেখা যায়। ট্রাফিক বিভাগের উপসচিবের কাছে গিয়ে ইকবাল বসের নাম বলবি, তোদের সব কাজে সাহায্য করবে সে। জি ভাই। বলে রফিক গালে হাত রেখে বের হয়ে যায় ক্যাম্প থেকে। পিছন পিছন আশিকও বের হয়ে আসে। উদ্দেশ্য ট্রাফিক বিভাগের। শহরের ভেতরে প্রবেশ করতেই রাফসান বলল, নিলয়, ড্রাইভিং সিট আমাকে দে। কেন রাপু, তোকে দিব কেন? সুমিতের লাশটা এতক্ষণে ইকবালের কাছে পৌঁছে গেছে। ইকবালই নিশ্চয়ই পিছু নিয়েছে আমাদের। পিছন থেকে শ্যাম তার কাপা কণ্ঠে হালকা চিৎকারের সুরে বলল, এখন আমাদের কি হবে? রাফসান শান্ত গলায় বলল, তাই আমি নিজের কাছে গাড়ি চাইছি। তোরা একটা নিরাপদ জায়গা দেখে নেমে যাবি। আমি গাড়ি নিয়ে শহরের শেষে আমার বাড়িতে যাব। ওখানে বাবার একটা ফ্ল্যাট আছে। নিলয় বলল, আমিও যাব তোর সাথে। ভাই, এই লড়াইটা আমার একার। পিছন থেকে তানিম বলল, তারা যদি তোকে খুঁজে পেয়ে যায় তখন? আমি তো চাই তারা আসুক আমার কাছে। মানে? শিকারি শিকারের আগে টোপ ফেলে, পরে ধীরে সুস্থে শিকার করে। মনে কর তেমনই কিছু। আমার বর্তমান এলাকার থেকে অনেক দূরে তাদের জন্য টোপ ফেলবো, যাতে আমি দিনের বেলায় আমার এলাকায় এসে ঘুরে বেড়াতে পারি আর রাতের বেলায় তাদের ধরে শিকার করতে পারি। কি বলছিস? তোর ভয় করে না ভাই? রাফুর ভয়? হাহা করে হেসে ফেলেছে রাফসান। তানিমের হাসির মানে বুঝতে পারল না। নিলয় রাফসানের হাতে গাড়ি দিয়ে নিজেরা নেমে পড়ে নিরাপদ জায়গা দেখে। রাফসান টোপ ফেলতে ফেলতে চলে আসে শহরের শেষে। রফিক আশিক ট্রাফিক বিভাগে এসে রাফসানের খোঁজ নিয়ে তার লোকেশন নির্দিষ্ট এলাকা খুঁজে নেয়। এই এলাকায় রফিকের নিজের বাসা। রফিক হাসতে হাসতে বলল, ওরা আমার এলাকায় ছিল আর আমি জানি না। আশিক বলল, ওদের নির্দেশনা দিচ্ছে কে তা ভুলে গেছিস রফিক? রাফু মরে গেছে যেদিন তার প্রেমিকার মৃত্যু হয়েছে সেদিনই, নয়তো আমরা এখনো বেঁচে থাকতে পারতাম না। সমুদ্র শান্ত থাকে তুফান আসার আগে। রফিক রাফুকে হালকাভাবে দেখার মানুষ সে নয়। দেখা যাবে আশিক রাফুকে আমি দেখে নিব। আমার এলাকায় সে পিঁপড়ে মাত্র। সাবধানে, আর সহযোগিতা দরকার হলে বলিস। আশিক, তুই তৈরি থাকিস। রাফুর লাশটা নিয়ে দুজনেই বসের সামনে যাব। তখন আমার গালে থাপ্পড়ের জব্বরের টক্করে চলে আসতে পারবো। উষারের এই থাপ্পড়ের জবাব দিতে হবে না? আশিক রফিকের হাতটা ধরে বলল, দোস্ত, সাবধানে নিজের খেয়াল রাখিস। দুজনে দুদিকে চলে আসে। রফিকের পাশের এরিয়া আশিকের। রফিক নিজের এলাকায় ঢুকে তার ছেলেপুলে নিয়ে বের হয় রাফসানের খোঁজে। সবার কাছে অস্ত্র। রাফসান বাসার মধ্যে ঢুকে ক্লান্তিকর শরীরে হালকা করে শাওয়ার ছেড়ে দেয়। টুপটাপ পানির ফোঁটায় শরীর ভিজিয়ে দিচ্ছে। সে সময় তার বাসার বাইরে কতগুলো মানুষের উপস্থিতি বুঝতে পায় সে। জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছে, কেউ কেউ চিৎকার করছে। বেজা শরীরে তোয়ালে পেঁচিয়ে বিছানা থেকে পিস্তলটা হাতে নেয় সে। দরজার দিকে যাচ্ছে রাফসান। ক্রমশই দরজায় আঘাত বৃদ্ধি পাচ্ছে। রাফসান বুঝতে পারে এখানে 10-এর অধিক মানুষের ভিড়। পিস্তলটা শক্ত করে ধরে দরজার সামনে এসে দাঁড়ায় রাফসান। বাহিরে কান পেতে শুনতে চেষ্টা করে কারা বাহিরে। বাচ্চা ছেলেপুলেদের কণ্ঠে ভেসে আসছে বাহির থেকে। রাফসান কিছুটা ঘাবড়ে যায়। পিস্তলটা কোমরে গুজে দরজা খুলতেই দেখে বাহিরে অ্যাপার্টমেন্টের কিছু বাচ্চা দৌড়ে খেলছে। বেসমেন্ট জায়গা নেই, গাড়ি পার্কিং করে একদম ভরে রেখেছে।
রাফসানের এ বাসাটা সবসময় ফাঁকাই পড়ে থাকতো, তাই বাচ্চারা এসে যে যার মতো করে ধাক্কা দিত, লাথি মারতো। রাফসান দরজা খুলে দাঁড়াতেই কয়েকটা বাচ্চা ভয় পেয়ে যায়, দৌড়ে বাসার ভেতরের দিকে চলে যায়। অন্যদিকে দুটো বাচ্চা রাফসানের দিকে এগিয়ে এসে বলল, আঙ্কেল আঙ্কেল, তুমি কি এই বাসায় নতুন এসেছো? রাফসান বাচ্চা দুটোর দিকে এক নজরে তাকিয়ে আছে। দুটো মেয়ে, অল্প বয়সে দুটো রাজকন্যা। রাফসান হাঁটু গেড়ে বসে তাদের সামনে, তারপর বলে, জি পুচকুরা, আমি এই বাসায় নতুন এসেছি, তবে এই বাসাটা আমারই। এই যে আঙ্কেল, আমরা পুচকু না, ইনি আমি মিনি। তোমাদের নাম দুটো তো খুব সুন্দর। তুমি মিথ্যা বলছো আঙ্কেল, সবাই বলে আমাদের নাম নাকি পচা, তুমি বলছো সুন্দর, ঢপ মারছো তাই না? হুম। রাফসান ওদের দুজনের গাল টেনে বলল, তোমাদের দুজনের সাথে নাম দুটোর খুব মিল রয়েছে, তোমরা দুজন কি বোন হও? হ্যাঁ, ইনি বড়, আমি ছোট। রাফসান দেখে বুঝতে পারে ওরা যমজ বোন। মা বাবা ইচ্ছে করে তাদের এমন নাম রেখেছে, বড় হয়ে যেন তারা দুজন খুব বেশি মিস করতে পারে, সেজন্য। তারা দুজন আর কথা না বলে চলে যায় খেলতে। রাফসান ভেবেছিল ইকবালের ক্যাডার তার খোঁজ পেয়ে গেছে। রুমের ভেতর এসে দরজা লাগিয়ে দেয় সে। বিছানার ওপর পিস্তলটা রেখে আলমারি থেকে তার কালো কোট আর তলোয়ার বের করে তাতে হাত বুলিয়ে নেয়। মোবাইলে রিং হচ্ছে, হাতে নিয়ে দেখে চাচি ফোন করেছে, যাকে মা বলে ডাকে রাফসান। ফোনটা রিসিভ করে সে। কিরে রাফু, কোথায় তুই? আছি কোথাও এক জায়গায়। তুই নাকি বাইক অ্যাক্সিডেন্ট করেছিস, তোর বাবা ফোন করে বলল। তারপর নাকি থানায়ও তোকে নেওয়া হয়েছিল। হ্যাঁ, তো কি হয়েছে? কি হয়েছে মানে? আমাদের চিন্তা হয় না? চিন্তা করতে হবে না, বেঁচে আছি। থাপ্পড় চিনিস? থাপ্পড় গাল লাল করে ফেলবো। যেখানে আমার জন্মদাতা পিতাই কোনো খোঁজ রাখে না, সেখানে তোমাদের এমন স্বভাব হজম হয় না। তুই আমাকে মা ডাকিস না। আমার কি তোর প্রতি একটুও দায়িত্ববোধ নেই? তোমার দায়িত্ববোধ সবার চেয়ে বেশি। তাহলে এমন করে বলছিস কেন? মাগো, খুব কষ্টে আছি, নিয়ে যাও আমাকে। কান্না করে ফেলে রাফসান। বুঝতে পারছে না সে কি করবে এখন। দুটা নাই সে, একদিকে স্বাভাবিক জীবন, অন্যদিকে গ্যাংস্টার জীবনের ভয়ঙ্কর অধ্যায়। সে ভেঙে পড়েছে ক্রমশই। রাফু, তুই কোথায় বল, আমি এসে তোকে নিয়ে আসবো। মা, আমি কালকে সকালেই তোমার কাছে চলে আসব। তোমার হাতে খাবার খেয়ে ভার্সিটি যাব। আচ্ছা বাবা, সাবধানে থাকিস। সে ফোন রেখে দেয়। রাফসান ফ্লোরে বসে খাটের সাথে পিঠ ঠেকিয়ে তলোয়ারটা দেখছে। এই তলোয়ারে যেন তার জীবনটা আটকে গেছে। দেখতে দেখতে কখন যে খাটের সাথে মাথা রেখে ঘুমিয়ে গেছে সে তার খেয়াল নেই। আকাশে অন্ধকার রাত নেমে এসেছে, মাথার ওপরে ভরা জ্যোৎস্না। মিনা তার বাবার কোলে করে দোকানে এসেছে আইসক্রিম নিতে। তখনই একজন মধ্যবয়স্ক যুবক রাফসানের ছবি তার মোবাইলে নিয়ে দোকানিকে ঝাড়ি মেরে বললেন, ওই এই ছেলেটাকে দেখছিস এই এলাকায়? অনেকটা হুমকির জোরে কথাটা বলে সে লোকটা। মিনার চোখে তার জোরালো শব্দে কাঁদো কাঁদো ভাব চলে আসে, আর চোখে মোবাইলে রাফসানের ছবিটা দেখে নেয় সে। দোকানি বললেন, না ভাই, এনাকে আমি দেখিনি। সে তড়িঘড়ি করে চলে যায় সেখান থেকে, সাথে আরো কয়েকজন লোক। সবাই একসাথে জড়ো হয়ে বলল, না ভাই, এই মহল্লায় কেউ তাকে দেখেনি। হইচই করতে করতে চলে যায় তারা। মিনা অ্যাপার্টমেন্টে ফিরেই রাফসানের বাসায় দরজায় ধাক্কা দিতে থাকে। তার ছোট্ট হাত কলিং বেল পর্যন্ত পৌঁছায় না, তাই ধাক্কা দিচ্ছে। দরজার ঠকঠক শব্দ শুনে রাফসানের ঘুম ভেঙে যায়। নিজেকে ফ্লোরে আবিষ্কার করে বিনা কাপড়ে তোয়ালেটা খাটের নিচে চলে গেছে। রাফসান খাটের উপরে পরে থাকা প্যান্টটা পরে বের হয়। মিনা তখনও দাঁড়িয়ে সেখানে। মিনাকে দেখে রাফসান বলল, কি ব্যাপার মিনি, তুমি আমার বাসার দরজা ধাক্কাচ্ছ কেন? মিনার হাতে আইসক্রিম জিব্বা দিয়ে লেহনি দিয়ে বলল, আঙ্কেল আঙ্কেল, কতগুলো আঙ্কেল তোমার ছবি তাদের মোবাইলে নিয়ে খুঁজতেছিল। কি ভয়ঙ্কর চেহারা তাদের, মনে হচ্ছিল তোমাকে তারা চিবিয়ে খেয়ে ফেলবে। একদম আমার বইয়ের রাক্ষসের মতো দেখতে দেখাচ্ছিল জানো। আমি বলিনি তুমি যে এখানে আছো। আমার বাবাও আমার মাকে মারার সময় এমন চিৎকার করে কথা বলতো, তাই আমি তাদের দেখে কিচ্ছুটি বলিনি, বিশ্বাস করো। মিনা এক নিঃশ্বাসে কথাগুলো বলেই আইসক্রিম আবারও লেহনি দিল। রাফসান তাকিয়ে আছে মিনার দিকে। সে নিজের অজান্তেই রাফসানের কতখানি কাজ করে ফেলেছে তা সেও জানে না। রাফসান তার সামনে এসে বলল,
তা মিনা, সে আঙ্কেলগুলো কোন দিকে গেছে বলতে পারো? হ্যাঁ, ওই যে আমাদের মহল্লার পেরিয়ে সামনের কলেজ মাঠের দিকে গেছে। থ্যাংক ইউ মিনা, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। বলে রাফসান রুমের ভেতরে এসে কিছু টাকা নিয়ে নেয়। বাইরে এসে মিনার হাতে টাকাগুলো দিয়ে বলে, মিনা, এটা দিয়ে তুমি চকলেট কিনে খেও। মিনা খুশিতে লাফাতে লাফাতে নিজের বাসার দিকে চলে যায়। রাফসান নিজের পুরনো চেহারায় চলে আসে। কালো শার্ট শরীরে জড়িয়ে পিছনে তলোয়ারটা ঝুলিয়ে নেয়, পিস্তলটা কোমরে নিয়ে নেয়। কয়েক ম্যাগাজিন বুলেট প্যান্টের বেল্টের সাথে বেঁধে বের হয়ে যায় সে। বেসমেন্ট তার পুরনো বাইকটা নিয়ে বের হয়ে যায় বাতাসের গতিতে। মহল্লা পেরিয়ে রাস্তার বড় মোড়টায় দাঁড়িয়ে রফিক, সাথে কয়েকজন ক্যাডার, সবার হাতেই আয়রন রড, কোমরে পিস্তল। রফিকের হাতে শুধু 9mm বুলেটের পিস্তল। সবাইকে এক জায়গায় নিয়ে রফিক জিজ্ঞেস করে, ছবিতে যে লোকটা আছে তার খোঁজ পেয়েছিস তোরা? না ভাই, পাইনি। তোরা ভালো করে খোঁজ নিয়ে দেখ, ওই এলাকায় আছে। বস, লোকটাকে নাম কি তার? আমাদের তার পরিচয় না দিলে খুঁজবো কিভাবে? পাশ থেকে একজন কথাটা বলতেই ভো ভো শব্দ করে বাতাসের গতিতে তাদের সামনে থেকে একটা বাইক চলে যায়। রফিকের ডান পাশে থেকে দুজন ক্যাডার বসে পড়ে। রফিক নিজের চশমাটা খুলতে খুলতে বলে, তোদের আর খুঁজতে হবে না, আতঙ্ক চলে এসেছে। রাফসান বাইক থামিয়ে রাস্তায় দাঁড়িয়ে যায়। পেছনে ঝুলে থাকা তলোয়ার বক্স থেকে তলোয়ারটা বের করে দাঁড়ায় সে। তার দাঁড়ানোর ভঙ্গি দেখে সবাই একটু নড়ে ওঠে। কাপা কণ্ঠে বলে, রাফু। শিউরে ওঠে রফিক। এই নামটাই তাদের সামনে আতঙ্ক। পিছন থেকে কয়েকজন ক্যাডার পালিয়ে যায়। তারা রাফুর সাথে শত্রুতায় জড়াতে চায় না। রফিক হো হো করে হেসে উঠে বলে, রাফু, কতবার বেঁচে ফিরবি আমাদের হাত থেকে? রাফু বলল, তোদের মতো বিশ্বাসঘাতকের হাতে রাফুর মৃত্যু নেই। সেদিন মেরে ফেললে হয়তো এদিন দেখতে হতো না তোদের। রফিক আবারও হা হা করে হেসে উঠে বলে, তুই ভেবেছিস কি আজকেও বেঁচে ফিরবি? তুই ছাড়া তোর পেছনের 4 জন। আমার তলোয়ারের সামনে তোরা 15 সেকেন্ড টিকে থাকতে পারলেও পরে বলিস। রফিক নিজের চারদিকে তাকিয়ে বলল। রাফু, এবার নিজের চারদিকে তাকিয়ে দেখ। রাফসান তার চারদিকে তাকিয়ে দেখে 100 ক্যাডার তার চারপাশে AWM নিয়ে তাকে ঘিরে ধরেছে। রাফসান তবুও দাঁড়িয়ে আছে। রফিক বলল, কিরে, হাওয়া বের হয়ে গেছে? রাফসান বলল, আমি তো তোর পিছনের ওই 4 জনকেই দেখতে পাচ্ছি। রাফু, তোর কি গণিতে সমস্যা আছে? গুনে দেখ, পুরো 100 জন। রাফসান কিছু বলার আগেই রফিক পিস্তল চালিয়ে দেয় রাফসানের বুকের দিকে। পর মুহূর্তেই থমকে যায় রফিক। রাফসানের কালো কোটের দিকে বুলেট প্রুফ কোট। রফিক তার 100 জন ক্যাডারকে ইশারা দিচ্ছে রাফসানের ওপর হামলা করতে। তারা বন্দুক তাক করে রাফসানের দিকে। রাফসান মাথা নিচু করতেই ধাই ধাই শব্দে রফিকের ক্যাডাররা এক এক করে লুটিয়ে পড়ছে। রফিক চারদিকে তাকিয়ে দেখে ব্ল্যাক ড্রাগনের 1000 শতাধিক ক্যাডার তাদের চারদিকে থেকে হামলা করে। তাদের লিড দিচ্ছে সামনে দাঁড়িয়ে নিলয়। রাফসান মাথা নিচু করে দাঁড়ায়। চারপাশে লাশের সাগর বয়ে গেছে। সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রফিক আর 4 জন। রাফসান বলে, কিরে রফিক, অঙ্কে আমি খুব কাঁচা ভাই, একটু গুনে দে। রফিকের হাত থরথর করে কাঁপছে। রাফসান নিজের তলোয়ার শক্ত করে ধরে দৌড়ে রফিকের সামনে আসে। চোখের পলকেই পিছনে 4 জনের দেহ থেকে মাথা আলাদা হয়ে পড়ে যায় রাস্তায়। রফিকের বুক চিরে এপর ওপর হয়ে গেছে রাফসানের তলোয়ারে। মুখ ভর্তি করে বমি করে ফেলে সে। চোখ বুজে যায় তার। রফিকের পকেট থেকে মোবাইলটা নিয়ে বস নামে সেভ করা নাম্বারটা বের করে রাফসান মেসেজ টাইপ করে, গেম স্টার্ট নাও। উষাদের মোবাইলে টুং করে একটা মেসেজ আসে। ফাইল ওপেন করে মুচকি হেসে বলল, খেলা জমবে এবার। ইকবাল চেয়ার ছেড়ে উঠে বলল, সে খেলার মাস্টার মাইন্ড থাকবে ইকবাল। রাফুকে চুটকিতে করে নাচাবে, সে বুঝতেই পারবে না। উষার বলে, বস, নিলয়ের চেহারায় ডিভিডে গেম ওভার করে ফেলি। উষার, এত তাড়াতাড়ি গেম শেষ করে ফেললে আমাদের খেলার জন্য ডিফেন্ডার দুর্বল হয়ে পড়বে যে। কিন্তু বস, ওদের হালকাভাবে নেওয়াটা কি ঠিক হবে? দেখ হুশার, আমি জানি রাফুকে, নিলয়ের ছদ্মবেশে ডেভিডকেও আমি ভালো করেই জানি, কিন্তু সাথে যে ছেলে মেয়ে দুটো আছে এদের চেনা মুশকিল। এরা কারা খুঁজে বের করতে হবে, তারপর না হয় খেলা বাকিটুকু জমবে। বস, রফিককে তো রাফু স্বীকার করে নিয়েছে।
এ খেলায় দু একটা টোপের দরকার হবে, সমস্যা নেই। রাফু ভাববে আমি তার পাতানো ফাঁদে পা ফেলেছি। রাফু এটা ভুলে যাচ্ছে আমি ওর থেকে এক কদম এগিয়ে এসেছি। জি বস। এখন কি করব বস? আশিককে রাফুর দ্বিতীয় টোপ হিসেবে ব্যবহার করে ফেল। ওকে বস, কিন্তু তাতে কি হবে বস? রাফুর সমস্ত খেয়াল আশিকের উপরে থাকবে। নিলয়কে এ সময় শেষ করে দিতে হবে, তারপর ওই ছেলে মেয়ে দুটোকে। পরিশেষে রাফুর পালা। 4 দিক থেকে হাত পা কেটে তারপর রাফুকে জ্বলন্ত আগুনে ছুড়ে দিব। বস, আপনি সেরা। উষার ইকবালের মন জয় করার জন্য একটু বেশি করে বলছে। ইকবাল মুচকি হাসি হেসে সিগারেটের ধোঁয়ায় নিজেকে পুড়িয়ে ফেলছে। ভয়ঙ্করভাবে নিজেকে সূচনা করছে এই জগতে, যেখানে তার অস্তিত্ব, তার একান্ত 2-4 জন বিশ্বস্ত ব্যক্তি ছাড়া কেউ তার দর্শন পায় না। রাফসান নিজেকে নিয়ে ব্ল্যাক ড্রাগনের ক্যাম্পে রাত কাটিয়ে সকাল হতেই শহরে ফিরে। ভোরের প্রথম সূর্যের কিরণ রাফসানের মুখে এসে পড়ে। তখন সে বাসার সামনে, দরজায় খোলাই ছিল। রাফসান বাসার ভেতরে ঢুকে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। মা টের পেয়েছে রাফসান বাসায় ঢুকেছে। সে নাস্তা তৈরি করে টেবিলে রেখে সবাইকে ডেকে নিয়ে আসছে। রাফসান এসে চেয়ার টেনে বসতেই তার চাচা বলল, কোথায় ছিলে এত সময়? বন্ধুদের সাথে ছিলাম। টেবিলের সামনে বসে নাস্তা করতে থাকা মিমি বলে উঠল, মিথ্যা কথা বাবা। রাফসান ভাইয়া তানিম ভাইয়ার গার্লফ্রেন্ডের মামার বাড়িতে তাকে নিয়ে আসতে গেছিল। পুরো ক্যাম্পাসের সামনে এই কথা বলে গেছে ভাইয়া। চুপ কর ভূতনি, খেয়ে খেয়ে মোটা হইছস। তোরে বিয়ে করবে কে? কম খা। আমি আমার বাবারটা খাই, তাতে তোর কি হনুমান, লাল বান্দর? তোর বাবারটা খাস ঠিক আছে, বুড়ি হয়ে গেলে যেন বলিস না ভাইয়া একটা বিয়ে করিয়ে দে। শালা, তোর কাছে বলবো আমি এই কথা? তুই নিজেই তো একটা বান্দর, তোকে বিয়ে করে কে দেখবো? আমি যদি এখন শুধু ইশারা দিই না, তোর ঘরে হ্যান্ডসাম ছেলেদের লাইন লেগে যাবে। জাফুট ভূতনি, বড় বড় কথাই আছে তোর। নিজের চেহারা আয়নে দেখেছিস কখনো? শাকচুন্নি। দেখ রাফসান না, ভালো হচ্ছে না কিন্তু। মিমি হাতে কাঁটা চামচ নিয়ে রাফসানকে হুমকি দিচ্ছে। মা দুজনকে থামিয়ে বলল, রাফসান, এবার বিয়ে করে ফেল। এখন না মা, পরে। পরে কখন? তোর বয়স তো কম হয়নি। আমি বুড়ো হইনি। নাস্তা শেষ করে চাচা বললেন, তোর জন্য একটা মেয়ে দেখেছি, সময় করে তার সাথে দেখা করে নিস। আমি এখন বিয়ে করব না চাচা। এই বিয়ের প্রস্তাব তোর বাবা দিয়েছে। রাফসান একটু চুপ হয়ে বসে। শহীদ হাসানকেই বিয়ে করতে বলেন, তার মানসিক সমস্যা আছে। তিনি পাগল, টাকার পাগল। তাকে সম্পর্কের ভ্যালু বোঝানোর জন্য হলেও একটা বিয়ে করিয়ে দিন চাচা। রাফসান, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দুঃখিত চাচা, তিনি আমার জন্মদাতা হতে পারেন, কিন্তু পিতার কর্তব্য পালন করায় অক্ষম। টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। ছেলে কি করছে না করছে, কিভাবে জীবন গড়ছে সেদিকে খেয়াল নেই তার। আমাকে একটু সময় দেওয়ার সময়টুকু তার নেই। তোর বাবা তোর সাথে যেমনই করুক, তার পছন্দ করা মেয়েটাকে তো একবার দেখে নে। সংসারী হয়ে যা এবার। তুই একজন ভালো পিতা হয়ে তোর বাবাকে দেখিয়ে দিস পিতা আর কর্তব্য কি। চাচা বাবাকে বলে দিন মেয়ে আমার পছন্দ হয়নি। তোর কি কোনো পছন্দ আছে? রাফসান আর কথা বাড়ায় না। টেবিল ছেড়ে উঠে নিজের রুমে চলে আসে। পিছন থেকে মা ডাকছে, পিছু ফিরে তাকাচ্ছে না রাফসান। চাচা বললেন, ছেলেটাকে নিয়ে কি যে করি। চাচি বললেন, তুমি নাস্তা করে উঠো, তোমার ভার্সিটির জন্য লেট হয়ে যাবে। চাচা নাস্তা করে উঠে যায়। মিমিও তার বাবার সাথে নাস্তা করে রুমে আসে। বাবার সাথে একসাথে ভার্সিটি যাবে সে। রাফসান তার বাইক নিয়ে ভার্সিটির গেটে আসে। তানিম রাফসানকে দেখেই সামনে এগিয়ে আসে, হ্যান্ডশেক করে। কেমন আছিস রাফু? এই তো, তোরা কেমন আছিস? ভালো। শান্তা আর আমি আজকে বিয়ে করবো রাফু, তোদের সাহায্য লাগবে। সমস্যা নাই, আমি আছি তোর সাথে। রাফু, নিলয় কোথায়? ও ক্যাম্পে। তানিম কথা বাড়ায় না, পেছনে শান্তা বসে আছে। রাফসান বলল, দোস্ত একটা সিগারেট দে। জিহ্বায় কামড় কাটে তানিম। পেছনে শান্তাকে ইশারা করে দেখায় রাফুকে। রাফসান নিজের পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে নেয় ছোটে। তানিম বলে, রাফসান, এবার তোর একটা বিয়ে করা দরকার। দুই বন্ধু একসাথে দুজনের স্ত্রী নিয়ে হানিমুনে যাব। তোর মাথায় আমার বিয়ের ভূত চাপালো কে? কেউ না, তুই সিঙ্গেল, একটা গার্লফ্রেন্ডও নেই, তাই বললাম বাবা মাকে বলে এবার বিয়ে করে নে। বাদ দে ভাই, তুই তো জানিস আমি কেমন। আমার টাইপের মেয়ে হলেই আমি নিজেকে বলে দেখব। রাফসান কথাটা
তানিমের কাছে বলতে পিছনে চিৎকারের শব্দ শুনে সে। শালা বদমাস, সুন্দরী মেয়ে দেখলেই ফ্ল্যাট করতে মন চাই, তাই না? কথাটা বলেই রিদি সিয়ামকে তার ব্যাগ দিয়ে আঘাত করতে করতে গেটের সামনে নিয়ে আসে। পশ্চাৎপদে লাথি মেরে গেটের বাইরে ফেলে দেয় সে। বলে, তোরে যদি দ্বিতীয়বার কোনো মেয়েকে ফ্ল্যাট করতে দেখি না, তাহলে তোর খবর আছে। আজ পেছনে লাথি মেরেছি, সেদিন কি করি তা আমি নিজেও জানি না। কথাটা বলে রিদি পেছন ফিরে নিজের ঝুলন্ত চুলে ফু দিয়ে সরিয়ে নেয়। তানিম রাফসানকে শক্ত করে ধরে ঝাঁকি দিয়ে বলে, দোস্ত, তোর টাইপের মেয়ে মিলে গেছে, পুরাই গুন্ডি টাইপের, তারপর তোর ক্রাশ। মামা, এবার তো মিঙ্গেল হয়ে যা দোস্ত। বড় করে নিঃশ্বাস নিয়ে রাফসান বলে, আমার পরিচয় দ্বিতীয়বার দিতে হবে না হয়তো। দেখ দোস্ত, গ্যাংস্টারদেরও একটা জীবন আছে, তাদেরও সংসার করার অধিকার আছে। তুই যাকে ভালোবাসিস তাকে তো সর্বত্র দিয়েই রক্ষা করাই একজন আদর্শ ভালোবাসার মানুষের কাজ। কিন্তু দোস্ত, মেয়েটা তো পটে যাবে মুহূর্তেই। যদি একটু রোমান্টিক লুক দেই তাহলেই মেয়েটা শেষ। চল একটু ট্রাই করে দেখি অন্যভাবে। কি করবি দোস্ত? বকাটে বানা। বলে রাফসান তানিমের সামনে থেকে চলে যায়। রিদি হাঁটছে, রাফসান তার পিছনে এসে দাঁড়িয়ে আঙুলের টোকা তার কাঁধে ফেলছে। পিছন ফিরে তাকায় রিদি। রাফসানকে দেখে বলল, কি চাই? আই লাভ ইউ। হোয়াট? আপনার বাচ্চার বাবা হতে চাই। ননসেন্স। আচ্ছা, আপনার 2টা বাচ্চার বাবা হতে চাই। স্টুপিড। ও, তাতেও হবে না। যাও, পুরো ক্রিকেট টিম বানিয়ে ফেলবো। হাতটা ধুয়ে নেই, তারপর আপনি আমার সামনে আসুন। কেন, হাতে আমার স্পর্শ নেবে? সমস্যা নেই, দাও তো, হাতটা একটু ছুঁয়ে দিই। আপনার সাহস তো কম না? জানেন আমি কি করতে পারি? সবার সামনে কিস করার সাহস তো নেই তোমার, তাছাড়া কি করবে তুমি? ডিসকাস্টিং। বলে পিছন ফিরে হাঁটা দিচ্ছে রিদি। রাফসান তার সামনে এসে পিছনের দিকে হাঁটছে আর বলছে, বেবি, আই লাভ ইউ। জুতো জোড়া কিন্তু নতুন কিনেছি। কত নিয়েছে বেবি? তোমার জন্য এর চাইতেও ভালো জুতো কিনে দেব। কুত্তা, সর সামনে থেকে। কুত্তি, আই লাভ ইউ। আপনার বাসায় মা বোন নাই? সব আছে, একটা বউ নেই। আপনার নামে কিন্তু আমি কমপ্লেন করব। করোগা, ভার্সিটি আমার বাবার মুল্লুক। ই, হুম। তোর মাথা ফাটাবো আমি। আচ্ছা, সমস্যা নাই, ঠোঁট দিয়ে ফাটিও। রিদি আর সহ্য করতে না পেরে রাফসানকে ধাক্কা মেরে সাইডে ফেলে চলে যায় কমন রুমে। ক্যাম্পাসের সকলে রাফসানের দিকে তাকিয়ে আছে। এই প্রথম রাফসানকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখছে তারা। রাফসান তানিমের সামনে এসে মুচকি হেসে বলল, মেয়েটা রাখলে বেশ লাগে। কি ভাই, কেমন মেয়েটা? স্ত্রী হিসেবে চলে। বাসায় তাহলে সংবাদ পাঠিয়ে দেব? না, মেয়েটাকে আরেকটু ঝাঁঝিয়ে নেই। বেশি ঝাঁঝালে দিতে হয়ে যাবে। লবণ মেরে তাকে মিষ্টি করে ফেলবো। বাবা, কি সাহস রামু ভাই আপনার! রীতি যদি আপনার গালে থাপ্পড় বসিয়ে দিত তখন কি হতো? পিছন থেকে কথাটা বলল শান্তা। শান্তার দিকে মুখ ফিরিয়ে রাফসান বলল, মেয়েটার চোখ অন্য কিছু ইঙ্গিত করছিল। আপনি চোখ পড়তেও জানেন? না, সামনে যে আছে তার মুখ দেখেই তার বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যায়, আর তাতেই 90% চান্স মেয়েটা পটে যাওয়ার। কিভাবে বুঝলেন? মেয়েটা স্পষ্টভাষী চালু ছেলের সন্ধান করছে, আর আমি তো পুরাই চালু মাল, হাতছাড়া করতে চাইনি, তাই বেশি কিছু না বলে পাশ কাটিয়েই চলে গেছে। আপনার ধারণা ভুল ভাইয়া। মেয়েটা একটু ডিফারেন্ট টাইপের, হট ছেলে পছন্দ করে। যেমন ধরেন সহজ সরল, স্মার্ট, লাজুক, স্পষ্টভাষী, সকল গুণ একসাথে থাকলে মেয়েটা প্রথম দেখাই ফিদা হয়ে যাবে। তবে বিভিন্ন মেয়েদের বিভিন্ন রুচিবোধ। আপনার বন্ধুর মাঝে তো আমি এই সকল গুণ দেখেই প্রেমে পড়েছি। মনে করো যদি একের ভিতরে সব থাকে, তাহলে মেয়েটা কি করবে? কনফিউশনে থাকবে মেয়েটা, ঝুলিয়ে রাখতে কিছুদিন। তুমি কি করে জানলে? কোয়ালিটি আছে বস, মেয়ে বলে কথা। তবে এত মেয়েদের ভালো লাগা কাজ করে। রাফসান শান্তার কথা শুনে দ্বিতীয় কোনো কথা বলল না। সে এই আড্ডার সমাপ্তি চায় এখানেই। সিগারেট শেষ। নিলয় ফোন করে রাফসানের কাছে। ফোনটা রিসিভ করতে নিলয় বলে, রাফু, আশিকের লোকেশন পেয়ে গেছি, পূর্ব গোডাউনে আছে, ড্রাগ সাপ্লাই ওখান থেকেই হয়। জি ভাই, ব্ল্যাক ড্রাগনকে তৈরি করে সেখানে পৌঁছে যান, আমি আসছি। চলে আয় তাড়াতাড়ি। ফোন কেটে দেয় নিলয়। তানিমকে বলে যেতে হবে।
বাইক স্টার্ট দিয়ে ভার্সিটি থেকে বের হবে, তখনই মিমি এসে দাঁড়ায় রাফসানের সামনে। ভাইয়া, যাচ্ছিস কই? কাজ আছে। তুই আমার বান্ধবীকে ডিস্টার্ব করছিস কেন? কে তোর বান্ধবী? রিদি। ও, ওই মুটকি মেয়েটা? তোর মতো মুটকির সাথে তো মুটকিরই বন্ধুত্ব হবে। তুই না ভাইয়া, যা, আব্বু ডাকছে তোকে তার অফিসে। কেন, কি হয়েছে? যা, তারপর বুঝবি। তোর বোধহয় এই ভার্সিটিতে আর থাকা হবে না। রিদি কমপ্লেন করেছে নাকি? হয়তো করতেও পারে। তোর বান্ধবীকে তো দেখে নেব। যা, পারলে দেখে নিস। তুই হাবলার হাবলা, সাহস আছে নাকি তোর? আমার সাহস দেখতে চাস তুই? যা ফুট, বিড়ালের আবার সাহস। মিয়াও। যা যা যা, আব্বু ডাকছে, নয়তো পরে আবার বেশি কিছু হয়ে যাবে। মিমি, তোকে আমি পরে দেখে নেব, সময় আমারও আসবে। রাফসান বাইক ঘুরিয়ে ভার্সিটির ভেতরে চলে আসে। নিলয়কে দেওয়া কথা সে ভুলে যায়, চাচার অফিসের দিকেই ছুটে সে। নিলয় ব্ল্যাক ড্রাগনের 50 ক্যাডার নিয়ে গ্রাউন্ড ঘিরে ধরে, কিন্তু সেখানে এসে দেখলো কেউ নেই, সব কিছু ধোঁয়াশা মাত্র। ব্ল্যাক ড্রাগনের একজন ক্যাডার আবুল নিলয়ের সামনে এসে দাঁড়ায়, হাতের 2 আঙুল নিজের কপালে ঠেকিয়ে সেলুটের মতো করে নেয়। চারদিক থেকে ধাই ধাই শব্দে এক একজন ক্যাডার শুয়ে পড়ে মাটিতে। গ্রাউন্ডের চারপাশ থেকে মৌমাছির ঝাঁকের মতো ঘিরে ধরে নিলয়কে। উষার তার বাহিনী নিলয়ের কাছের অস্ত্র সব নিয়ে নিয়েছে আবুল। উষার নিলয়ের মাথায় পিস্তল ঠেকিয়ে রাখছে। সামনেই হোয়াইট BMW ব্র্যান্ডের একটি গাড়ি এসে থামে। ভেতর থেকে ইকবাল নেমে বলে, হ্যালো ডেভিড, কেমন লাগলো আমার সারপ্রাইজ? তোর চেলা রাফু কোথায় রে? ইকবালকে দেখে নিলয় ভেসে ডেভিড থমকে যায়। ডেভিড বুঝতে পারে না তার পরিচয় ইকবাল কিভাবে জানলো। সে বিস্মিত হয়ে বলল, তুই আমার পরিচয় জানলি কিভাবে? ডেভিড ভাই, আপনি কি যে বলেন না, আমি তো আপনার শিষ্য ভাই। ইকবাল, তুই কার সামনে দাঁড়িয়ে আছিস জানিস তো? হ্যাঁ, নিজের আইডেন্টিটি বদলানো এক কাপুরুষের সামনে দাঁড়িয়ে আছি। মুখ সামলে কথা বল ইকবাল। ডেভিড ভাই, আপনার আইডেন্টিটির সাথে সাথে আমার আপনার প্রতি সহানুভূতি চলে গেছে। আপনার ডেভিড রূপের কারণেই আমার হাত থেকে বেঁচেছিলেন। যখন নিজের চেহারা বদলে নিলেন, ঠিক তখনই আপনি আমার শিকারে পরিণত হয়েছেন। আগুন নিয়ে খেলছিস তুই, বর্ষ হয়ে যাবি। ডেভিড ভাই, আপনার থেকেই তো শিখেছি। বিশ্বাসঘাতক। ভাই, আপনার মুখে এই কথাটা শুনতেই এতক্ষণ অপেক্ষা করেছি। এখন বলেন, রাফু কোথায়? রাফুর সামনে আসিস না, তুই নিজের অস্তিত্ব খুঁজেই পাবি না। রাফু কি এমন তোপ যে তার সামনে গেলে আমার অস্তিত্ব হারিয়ে যাবে? রাফুর নামটাতেই একটা আতঙ্ক। তুই বোধহয় ভুলে গেছিস, তোর শতাধিক বেআইনি ব্যবসা শুধু রাফুর হুঙ্কারে ঝুলসে গেছে। কথাটা ডেভিডের মুখ থেকে বের হতেই ইকবাল ডেভিডের মুখ চেপে ধরে, মুখের মধ্যে পিস্তলের নল ঢুকিয়ে বলে, তুই রাফুকে সামনে আসতে বল। সময় হলেই মৃত্যু হয়ে রাফু তোর সামনে এসে হাজির হবে, তখন চাইলেই পালাতে পারবি না। একটু ধৈর্য ধরে থাক, দেখবি সময় ততটা দূরেও নয় যেদিন রাফু তোর সামনে এসে সিনা টান করে দাঁড়াবে। তুই ভাবছিস আমি তোর এমন নগ্ন ফাঁদে পা দিয়েছি না জেনে? আরে বোকা, আমি ইচ্ছে করে নিজের ব্ল্যাকবেরি অ্যাকাউন্ট লগ ইন করি, যেখান থেকে তুই আমার লোকেশন হ্যাক করেছিস। তোকে সামনাসামনি দেখার ইচ্ছে ছিল। বলে হো হো করে এক রহস্যের হাসি হেসে ফেলেছে ডেভিড। তার এমন হাসি দেখে ইকবালের মস্তিষ্কে স্নায়ু কোষে আগুন জ্বলছে। ক্রোধে বলে উঠল, তাহলে তোর বেঁচে থেকে লাভ কি? বলেই এক রাউন্ড বুলেট ডেভিডের মুখের মধ্যে চালিয়ে দেয় ইকবাল। ঘাড়ের পেছন দিক থেকে বুলেট বেরিয়ে আসে, গড়গড় করে শব্দ হয় ডেভিডের মুখ থেকে। পিনকি দিয়ে রক্ত ঝরে, জিহ্বা ভিজে গেছে, লাল ঠোঁট রক্তে মেখে গেছে শার্টের কলার। ইকবাল শেষ বুলেট ডেভিডের মস্তিষ্ক ছেদ করে বের করে দেয়। নিতর দেহটা লুটিয়ে পড়েছে মাটিতে, চোখ দুটোতে ভয়ঙ্কর সে মৃত্যুর ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। ইকবাল হেসে বলল, উষার, ব্ল্যাক ড্রাগনের ক্যাম্পে আমার কতজন লোক আছে? বস, আরও 4 জন। ওদের খবর দে রাফসানের কাছে ডেভিডের মৃত্যুর সংবাদ পৌঁছে দিতে। ডেভিডের মৃত্যুর সংবাদ শুনলে ছুটে আসবে সে, তখন তাকে শেষ করে ফেলবি। জি বস। ইকবাল সিগারেট জ্বালিয়ে নিজের ঠোঁট পোড়ায়। উষার ডেভিডের মৃত্যুর সংবাদ চারদিকে পৌঁছে দেয়।
ঠিক সেই মুহূর্তে ইকবালের ফোনে ইন্টারন্যাশনাল নাম্বার থেকে ফোন আসে। ইকবাল সিগারেট ঠোঁটে বাজিয়ে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরে। হা হা হা, শুধুই হাসির শব্দ শুনতে পায় সে, রহস্যময় হাসি। ইকবাল চুপ হয়ে সে হাসির শব্দ শুনে বুঝতে চেষ্টা করে কে। পরক্ষণেই অপর পাশের মানুষটাই বলে উঠল, সারপ্রাইজ ইকবাল, মেরা মুন্না, বাবার সাথে গেম খেলতে আসছিস? জানিস না যে তোকে পয়দা করেছে তার সামনে এসব ট্রিক্স বাচ্চাদের খেলনার মতো। আমি ডেভিড ইব্রাহিম, তেরা বাপ হুঁ বাপ। ইকবালের ঠোঁট থেকে সিগারেট পড়ে যায়, হাতটা থরথর করে কাঁপছে, কানের পাশ বেয়ে স্রোতের গতিতে ঘাম পড়ছে। ডেভিড বলে, গত 7টা বছর তোকে কেউ দেখেনি, তুই কেমন চেহারায় আছিস সেটাও কেউ জানে না। আমার ইচ্ছে হলো তোকে নিয়ে একটু খেলতে, তাই খেললাম। আমি পারবো না তোকে মারতে, তোর কৃতজ্ঞতা স্বীকার করছি। তোর বাবার অঙ্গ এই শরীরে বইছে, তবুও তোকে জীবিত রাখার দায় হয়ে গেছে। নকল ডেভিডের মৃত্যুর সংবাদটা রাফুর কান পর্যন্ত পৌঁছে যাক। তুই দুনিয়ার যেখানেই লুকিয়ে থাকিস না কেন, নিজেকে রক্ষা করতে পারবি না কখনো। স্যাম্পল নমুনা দেখবি? ইকবাল স্তব্ধ হয়ে আছে, কোনো কথাই বলছে না। ডেভিড পুনরায় বলল, তোর ঘাটটা একটু ঘুরিয়ে আবুলের দিকে তাকা। ইকবাল আবুলের দিকে তাকাতে আবুলের মুন্ডু থেতলিয়ে যায় স্নাইপারের 7.5 ইঞ্চি বুলেটের আঘাতে। ইকবাল ঝাঁকুনি দিয়ে ওঠে, পর মুহূর্তে তার পিঠে কে যেন এসে আঘাত করে। পিঁপড়ার কামড়ের মতো ব্যথা অনুভব করে সে। ডেভিড বলে, ইকবাল ভাগ যত তাড়াতাড়ি পারিস, তোর গেম স্টার্ট নাও। টিক টিক টিক। ইকবাল দ্রুত গাড়িতে চেপে বসে সেখান থেকে প্রস্থান করে। পড়ে থাকে 51টি লাশ। নকল ডেভিডের মৃত্যুর সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে ব্ল্যাক ড্রাগনের ক্যাডারদের মধ্যে। রাফসান দাঁড়িয়ে আছে উপাচার্যের কক্ষে, সামনেই চাচা রাগান্বিত চোখে তাকিয়ে আছে তার দিকে। চাচা, আসলে হয়েছে কি? চুপ বেয়াদব, আমার একটা মান সম্মান আছে। সেই মুহূর্তে রাফসানের মোবাইল রিং বাজে। চাচা ধমক দিয়ে বলল, তোর ফোন সুইচ অফ কর, এখানে অন্য কোনো কথা চলবে না। রাফসান বাধ্য ছেলের মতো ফোন সুইচ অফ করে পকেটে ঢুকিয়ে নেয়। রাফসান, তোর বিরুদ্ধে এসব কি শুনছি? হ্যাঁ, তোর বিয়ে না করার কারণ তাহলে এইটাই, মেয়েদের উত্তপ্ত করা? না চাচা, আমার তেমন কোনো পছন্দ নেই। তাহলে বিয়ে করবি না কেন? চাচা, আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি ভেবে বলবো। তোকে 15 দিন সময় দিলাম, এর মধ্যে যদি তোর ভালো লাগা থাকে বলতে পারিস, নয়তো 15 দিনের পরবর্তী দিনটাই আমার পছন্দ করা মেয়ের সাথে তোর বিয়ে দিয়ে দিব। হ্যাঁ, এটা যেন মনে থাকে। চাচা, এটা নাইনসাফি। আমাদের সাথে তোর মায়ের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে তোর এটা মানতে হবে। রাফসান কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়, বুকের ভেতরে শূন্যতা অনুভব করে, কিছু জয়েন হারিয়ে যাচ্ছে। চাচা মায়ের এ সম্পর্কে ছিন্ন করতে পারবে না রাফসান। অন্যদিকে অন্ধকার জগৎ তাকে গ্রাস করছে ক্রমশই। দেশের নাম্বার 1 ওয়ান্টেড ক্রিমিনাল ইকবালের সাথে শত্রুতার সৃষ্টি করেছে। ইকবালের নাম মাথায় আসতেই নিলয়ের কথা মনে পড়ে। চাচার কথার জবাব না দিয়েই তার রুম থেকে বেরিয়ে আসে সে। বাইরে এসে ফোন সুইচ অন করেই টুংটুং করে 2টো মেসেজ আসে। রাপু ভাই, ডেভিড বস নাই, তাকে নৃশংসভাবে হত্যা করেছে ইকবাল। পৃথিবী থমকে গেছে, নিজেকে দুর্বল ভাবতে শুরু করে সে। অচেতন মুখ থেকে হুট করেই একটা কথা বেরিয়ে আসে, সরি বস, আমি আপনাকে মেরে ফেললাম। রাফসান হাঁটু গেড়ে বসে পড়ে, চিৎকার করে বলে, ডেভিড ভাই, আমি আপনার মৃত্যুর জন্য দায়ী। আমি থাকলে হয়তো আপনাকে কখনোই মরতে হতো না। ওরা চক্রান্ত করেছে। আই এম সরি ভাই, আমি পারিনি আপনাকে রক্ষা করতে। ক্যাম্পাসের অনেকেই জড়ো হয়েছে রাফসানকে ঘিরে। ভিড় ঠেলে সামনে এসে তানিম। রাফসানের কাঁধে হাত রাখে সে। তানিমের দিকে তাকিয়ে রাফসান বলল, ভাই, ডেভিড ভাই আমার সবচেয়ে কাছের বন্ধুর চেহারাটা নিয়ে চলে গেছে ওপারে। ধূপ করে তানিমের মনে ধাক্কা লাগে, কিছুটা খটকা মনে হলো বিষয়টা। রাফসানের হাতটা নিজের কাঁধে রেখে সেখান থেকে সরিয়ে ক্যাম্পাসের বাইরে নিয়ে আসে, বলে, রাফু, তুই শিওর ডেভিড ভাই মারা গেছে? ক্যাম্প থেকে তো তাই সংবাদ পেয়েছি। দেখ রাফু, আমি তোর মতো গ্যাংস্টার নই, তবে একজন ভালো স্টুডেন্ট। এতটুকুই আমি ভাবতে পেরেছি ডেভিড তোর সাথে কোনো গেম খেলছে। না হয়
তানিমকে কথাটা শেষ করতে দিল না রাফসান, তাকে থামিয়ে দিয়ে বলে, তানিম, আর যাই বলিস, ডেভিড ভাইকে কখনো সন্দেহ করবি না, পস্তাবি শেষে। এমনি তোর জীবন থেকে হাত ধুয়ে ফেলতে পারিস। রাফসানের চোখে লাল টুকটুকে বর্ণ ধারণ করেছে। তানিম ভয় পেয়ে আছে। রাফসান নিজের বাইক নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে ক্যাম্পাসের দিকে রওনা হয়েছে। লুকিং গ্লাসে তাকিয়ে দেখে 4টা ব্ল্যাক BMW তার পিছনে পড়েছে। বাইকের স্পিড বাড়াতেই চলে আসে 4 রাস্তার মোড়। চারদিক থেকে ঘেরাও হয়ে গেছে সে। বাইকটা কন্ট্রোল করতে না পেরে সরাসরি একটা কালো গাড়ির সাথে লাগিয়ে দেয় সে। বাইকটা রাস্তায় ভাঙা অবস্থায় পড়ে আছে। কোমরে ব্যথা পেয়ে রাফসানের দেহটা তাদের গাড়ির সামনে অর্ধেক গ্লাসে আটকে আছে। কোমরটা বাঁকিয়ে নিজেকে দাঁড় করায় সে। চারদিক থেকে কালো জ্যাকেট পরিহিত স্পেশাল ফোর্স আর্মস হাতে রাফসানকে ঘিরে রেখেছে। তাদের বস রাফসানের সামনে এসে তার ব্যাজ দেখিয়ে বলল, এফবিআই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ডেভিডের সাথে কানেকশন থাকার সন্দেহজনক মনে করার কারণে আপনাকে আমাদের সাথে আসতে হবে। আপনার এক্সক্লুসিভ বক্তব্য না দেওয়াই উত্তম হবে, কেননা আমরা আপনার সম্পর্কে সবটুকুই জেনেছি। একটু অ্যাডজাস্ট করে নিন, সুবিধা হবে মিস্টার রাফু। রাফসান শুধু তাদের কথা শুনেই যাচ্ছে, কিছু বলছে না, কারণ এখন কিছু না বলে চুপচাপ থাকাটাই তার জন্য উত্তম মনে হলো। চুপচাপ তাদের গাড়িতে করে চলে আসলো তাদের হেডকোয়ার্টারে। অস্থায়ী হেডকোয়ার্টার। বাংলাদেশ সরকারের পারমিশন নিয়ে তারা গোপনে এখানে কাজ করে আসছে 4 বছর ধরে, শুধু ডেভিডকে ধরার জন্য। আজ ডেভিডের চক্রান্তে তারাও আটকে গেছে। ইকবালকে তারা কিছু করতে পারছে না, কেননা ইকবাল এদেশের নাগরিক। তার ওপর ইন্টারন্যাশনাল ক্রাইম রেকর্ডও নেই রাফসানের নামেও। রাফসানকে এখানে নিয়ে এসেছে শুধু কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য। রাফসান টেবিলের সামনে চেয়ারটাতে বসে আছে। লোহার সাথে পাতলা কাঠ দিয়ে যে চেয়ারগুলো বানানো হয় সেগুলোতে। তাতে রাফসানের আক্ষেপ নেই। সে চারদিকে তাকিয়ে দেখছে, সবখানেই তার নিজের ছবি। ডেভিডের আসল চেহারার সাথে অর্ধেক ছবি, বাকি অর্ধেক নিলয়ের চেহারায় থাকা ডেভিডের সাথে থাকা ছবি। নীলিমা, রিধি এদেরকেও বাদ রাখেনি তারা। রাফসান নিজেই কনফিউজড। তার নিজের চাইতে তারা বেশি জানে তার সম্পর্কে। ফর্সা দেহের সুগঠিত দেহের একজন এসে রাফসানের সামনে বসলো। হাই, আমি ইদিত স্মিথ, চিফ ডিরেক্টর অফ মিশন ডেভিড। হ্যালো, আমি রাফসান হাসান, একজন সাধারণ পাবলিক। মাস্টার্স করতেছি সাধারণ জীবন জীবিকার জন্য। স্থির হেসে ফেলল। রাফসানও হাসলো তার সাথে। দুজনের হাসির একটাই কারণ, রাফসান নিজেকে সাধারণ পাবলিক দাবি করার জন্য স্থিত হাসি থামিয়ে বলল, ডেভিডের ব্যাপারে আমাদের সাহায্য করলে তোমার সাধারণ জীবন ফিরে পাবার চান্স অনেকটাই থাকবে। রাফসান তার গম্ভীর মুখের দিকে তাকিয়ে বলল, ডেভিডের মৃত্যু হয়েছে, সেটা আপনি আমার আগে জানেন। ডেভিডের মৃত্যু হলে ইকবালের সাথে ড্রাগ স্মাগলিং কে করলো? বলেই ল্যাপটপ অন করে রাফসানের চোখের সামনে একটা ফুটেজ তুলে ধরে স্মিথ। উষারকে স্পষ্ট দেখা যাচ্ছে সেই ফুটেজে, কিন্তু অপর পক্ষের লোকটা মুখ সম্পূর্ণ ঢাকা। হাতের সুটকেসে ব্ল্যাক ড্রাগনের লোগো। রাফসান মুহূর্তেই মূর্ছা যায়, টেবিল ছেড়ে উঠে স্মিথকে বলল, এই বিষয়ে কিছু জানতে পারলে আপনাদের অবশ্যই জানাবো। বেরিয়ে আসে রাফসান। বেশ বড় চক্রান্ত চলছে রাফুর চোখের আড়ালে। উষারের সাথে অপর পক্ষের চেহারাটা উডস্টকের ব্ল্যাক ড্রাগনের কন্ট্রোলার সে। ডেভিডের মৃত্যুর পর কি সেই ব্ল্যাক ড্রাগনকে কন্ট্রোল করতে চাইছে নাকি? সব কিছুর পেছনে উডস্টক। সব কিছু গোলমেলে লাগছে রাফুর কাছে। সে ক্যাম্পে যায়নি আর। তারপরে রফিকের এলাকার রাফুর নিজ বাসায় এসে হাজির সে। রফিকের মৃত্যুতে ছমছমে এলাকা। রাফু নিজেকে প্রস্তুত করছে রাতের জন্য। সন্ধ্যার পরে আশিক চায়ের দোকানের সামনে এসে দাঁড়িয়ে চায়ের কাপে নিজের ঠোঁট ভিজাচ্ছে। চারপাশে তার ছেলেপুলে দাঁড়িয়ে। রাফসানের কালো বাইক এসে দাঁড়িয়েছে তাদের সামনে। মনের ক্রোধে চোখে ভাসছে লালচে আভাস হয়ে। রুমালে ঢাকা মুখ, তার বাহিরে চোখ দেখে আঁতকে উঠে আশিক। একটু কেঁপে উঠতেই রাফসানের ওপর হামলা করে তার ছেলেপুলে। বাইক থেকে নেমে দাঁড়ায় রাফসান। পিঠে ঝুলানো তলোয়ার বের করে ডান হাতে নেয়, বাঁ হাতে ছোট বোমা।
এক হাঁটু গেড়ে পিচঢালা রাস্তায় ঢেলে দেয় তাদের দিকে। সবাই থমকে যায় মুহূর্তেই, যে যার স্থান থেকে সরে যাচ্ছে। কিন্তু বোমা বিস্ফোরণ হচ্ছে না, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে চারদিক। আশিক তাকিয়ে আছে, চারদিকে চিৎকার। লাল রঙের হোলিতে মেতেছে সে রাস্তা। ধোঁয়ার মধ্যেই কিছু একটা আশিকের শরীরে এসে ঠেকে। ধোঁয়ার মধ্যেই নিচে হাতিয়ে সেটা হাতে নিতেই দুপা পিছু সরে আসে। হাতের কবজি দেহ থেকে আলাদা হয়ে আসছে। ধোঁয়ার প্রভাব আস্তে আস্তে কমে এসেছে। রাফসানের দেহটা মাটি থেকে 5 ফুট ওপরে দেখে আশিক। তার পায়ের নিচে সব টুকরো লাশ। আশিক নিজের পালানো সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। হাঁটু গেড়ে রাফসানের কাছে জীবন ভিক্ষা চাইছে। রাফসান দয়ালু নয়। কানের কাছে আজও নীলিমার কণ্ঠ সেই সুর বাজছে। রাফসান হাসছে। পিছন ফিরে এসে বাইক স্টার্ট দিয়ে পিছনে তাকায়। আশিকের দেহটা দুখণ্ড হয়ে পড়ে আছে। তলোয়ারের আঘাত নাক বরাবর নেমে এসে ঠোঁটকে দুভাগ করে দিয়েছে। রাফসান পুনরায় পৈশাসিক হাসি হেসে চলল। কোথায় যাবে নির্দিষ্ট কোনো স্থান নেই, তবে উডস্টকের ব্যাপারটা জানবে সে। ক্যাম্পের পাশে এসে কিছুক্ষণ দাঁড়ায় রাফসান। পাশের টং দোকানের ঝুলন্ত দেশলাই দিয়ে সিগারেটের আগুন লাগায়। সিগারেটের অর্ধেক ধোঁয়া ভেতরে নিয়েছে সে। উডস্টক ক্যাম্পে থেকে বেরিয়ে তার কালো গাড়িতে করে কোথাও যাচ্ছে। মধ্যরাত, এ সময় তার কোথাও যাওয়ার কথা নয়। রাফসান পিছু নেয় তার। একদম শহরের মাঝ বরাবর পুলিশ ফেরির পাশের গোডাউনে এসে ঢুকে উডস্টক। আশেপাশে ভালোভাবে তাকিয়ে ভেতরে ঢুকে যায় সে। অনেকটা দূরে বাইক থামিয়ে হেঁটে এসেছে রাফসান। গোডাউনের ভেতরে চুপিসারে প্রবেশ করে। বদ্ধ রুমে জড়ো হয়ে আছে কতগুলো মানুষ। কোটি কোটি টাকার ড্রাগস, কোকেন, হিরোইন, আরও অনেক রকমের ড্রাগস টেবিলের ওপরে এলোমেলোভাবে ছড়ানো। রাফসানের চোখ সারিবদ্ধভাবে স্তরে স্তরে সাজানো প্লাগা ড্রাগসের দিকে নজর আটকে যায়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ড্রাগসের মধ্যে এটি অন্যতম। অবশ্য এর পরিচিতি হয়ে উঠতে পারেনি এখনো, কিন্তু এই ড্রাগস এদেশে সাপ্লাই করে কে? রাফসানের মাথা প্রশ্নের বেড়াজালে ফেটে যাচ্ছিল। তখনই উডস্টক কাউকে ফোন করে বলতে শুনল, বস, ইকবাল আপনার প্রস্তাবে রাজি। সে সব কিছুর বিনিময়ে কাজ করতে যায়, আর আপনিও যেন এ বিষয়ে দখল আন্দাজি না করেন। সে প্রস্তাব দিয়েছে ইকবাল। ডেভিডের মৃত্যুতে ছমছমে শহর। এক্ষুনি কাজগুলো সেরে ফেলতে হবে বস। রাফসানের শরীর শিউরে ওঠে। ইকবাল কোনো বড় প্ল্যান করেছে, কিন্তু কি প্ল্যান করছে বুঝতে পারছে না সে। তার উপর এই বস লোকটা কি? সব কিছু গোলমেলে হয়ে আসছে। রাফসান বেরিয়ে আসে সেখান থেকে। চাইলেই এখানে অ্যাটাক করতে পারত সে। তাহলে এই বসের রহস্য উন্মোচন করা মুশকিল হয়ে যেত। অন্ধকারে মিলিয়ে যাচ্ছে সে। গভীর অন্ধকার, অন্ধকার থেকে অন্ধকারে। তনিম অন্ধকার গলি থেকে বেরিয়ে রাস্তার সোডিয়াম আলো এসে দাঁড়ায়। এক হাতে সিগারেট, অন্য হাতে মোবাইল। শান্তার সাথে কথা বলছিল সে। পাশেই এটিএম বুথ। সিসি ক্যামেরা স্পষ্ট ফোকাস তানিমের ওপরে। পিছন থেকে উষার চলে আসে তার পাশে। ভারী রডের আঘাত তনিমের মাথা নাড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়ে মাটিতে সে। অজ্ঞান হয়ে গেছে তানিম। মাথা পেটে রক্ত পড়ছে। সেই রক্ত আঙুলে মেখে উষার একটা সাদা রুমালে লিখল, Let's play this game. No rules. Only killed. It's first time. Just missed. লেখাটা তানিমের কপালের ওপর রেখে চলে যায় উষার। মাঝরাতে এলাকার টহলকারী লোকটা তানিমের বেহুশ দেহটা রাস্তার মোড়ে পড়ে থাকতে দেখে। তাকে আষ্টে পৃষ্টি করে কোনো মতে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেয়। কপালে সেই রুমালটা ডাক্তারের কাছে রেখে দেয়। নার্স তানিমের শরীরে রক্তের ব্যাগ লাগিয়ে বের হয়ে যায়। অনেকটা ফেটে গেছে তার মাথা। বেশ কয়েকটা সেলাই লেগেছে সেখানে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাই নার্স রক্তের আলাদা যোগান দিয়েছে। ডাক্তার সাহেব তানিমের পকেট থেকে মোবাইলটা বের করে নেয়। সাধারণত একটা নার্স বা অন্যান্য কর্মীদের কাজ। এক্ষেত্রে ডাক্তার নিজ দায়িত্বে এটা নিয়েছেন। ফোন স্ক্রিন থেকে রাফসান নামের সেভ করা নাম্বারে ফোন করে সে। হ্যালো, আমি ডক্টর শুভঙ্কর বড়ুয়া বলছিলাম, সাউথ এশিয়ান হাসপাতাল থেকে।
এখানে একজন রোগী আনা হয়েছে, যদি একটু তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে সুবিধা হতো। রাফসানের জবাবের আশায় থাকলো না সে, ফোনটা কেটে দিয়েছে। পাশের ওয়ার্ডে অন্য রোগীর ইমার্জেন্সি এসে গেছে। রাফসান দুশ্চিন্তায় পড়ে যায়। তানিমের নাম্বার থেকেই ফোনটা আসে। তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে রাফসান। উদ্দেশ্য সাউথ এশিয়ান হাসপাতাল। রিসেপশনের মেয়েটিকে তানিমের কথা জিজ্ঞেস করে রাফসান। মেয়েটি তানিমের কেবিনের নাম্বার বলে তাকে পাঠিয়ে দেয়। পেছন থেকে রাফসান তানিমের কেবিনে এসে দাঁড়ায়। বিপদমুক্ত সে এখন। রাফসান দাঁড়িয়ে ভাবছে কি হয়েছে ওর সাথে। পাশের কেবিন থেকে দুজোড়া চোখ রাফসানের চোখে আকৃষ্ট করে। চোখ দুটো বেরিয়ে এসেছে বাহিরের দিকে। তানিমকে রেখেই রাফসান মেয়েটির পিছু নেয়। রিধি? চমকে ওঠে রাফসান। মেয়েটার প্রতি ক্রমশই দুর্বল হয়ে যাচ্ছে সে। রাফসান পিছু নিচ্ছে তার কিসের জন্য সে এখানে সেটাও খোঁজ নিচ্ছে সে। রিদির দাদু অসুস্থ, তার সাথেই সে এখানে। সামনে দাঁড়িয়ে আছে রিদি। রাফসান তার হাত বাড়িয়ে রিদিকে ছুঁয়ে দিয়ে বলতে চাইছে, এই মেয়ে কি মায়া তোর চোখে, নিসঙ্গতা ভেঙে তোকেই ছুতে মন চায়। ঠিক সেই মুহূর্তে ডক্টর শুভঙ্কর বড়ুয়া রাফসানের সামনে এসে দাঁড়ায়। আপনি মিস্টার রাফসান? জি, আমি রাফসান। পকেট থেকে রুমালটা বের করে রাফসানের হাতে ধরিয়ে দিয়ে বলে, রাফু ভাই, আমি ব্ল্যাক ড্রাগনের সিক্রেট এজেন্ট, তাই এই ব্যাপারটা গোপন রেখেছি। আর এটা ইকবালের কাছ থেকে গোপন সূত্রে জানতে পেরেছি ভাই। রাফু রুমালটা হাতে নেয়। লেখাগুলো তাকে ভাবায়। সে একবার রুমালটার দিকে তাকায়, আরেকবার পিছনে দাঁড়ানো রীতির দিকে। ইকবাল সর্বপ্রথম ভালোবাসার ওপর আঘাত করবে তার নিশ্চিত রাফসানের। হৃদির সামনে থেকে চলে আসে সে। তানিমের সামনে এসে দাঁড়ায় রাফসান। চোখ মেলেছে তানিম। রাফসানকে দেখেই কাপা হাতে মাথার পিছনে নিয়ে বলল সে, ভাই এই জায়গায় উষার খুব শক্ত করে আঘাত করে ভাই, আমাকে তো মেরেই ফেলছিল, ভাগ্যিস বেঁচে গেছি, বাঁচা আমারে। রাফসান কোনো কথা বলে না, চুপ করে তার পাশে বসে। সে বুঝতে পারে খুব বড় কোনো চক্রান্ত চলছে ভেতরে। তানিমের হাতটা শক্ত করে ধরে সে। তার ভিতরটা দুমড়ে মুচড়ে আসছিল ক্রমশই। নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করে, এর শেষটা আমাকে শেষ করতেই হবে। দেখি ইকবাল কতটা চালতে পারে। রাতের অন্ধকার ছায়া কেটে দিনের আলো এসে পড়ছে এই ভুবনে। রাফসান তানিমকে তার বাসায় পৌঁছে নিজের বাসায় এসে বিশ্রাম নিচ্ছে। তখন মিমি রুমে ঢুকে, ভাইয়া তোমার বাবা যে মেয়েকে পছন্দ করে রেখেছে, তার সাথে তোমার বিয়ের কথা চলছে। রাফসান প্রচণ্ড পরিমাণে রেগে ওঠে। দাঁড়িয়ে কড়া কণ্ঠে চিৎকার করে মিমিকে ঝাড়ি দেয়। মুহূর্তেই যেন মিমি কেঁপে উঠল। চোখ মুখে কান্নার ছাপ চলে এসেছে। রাফসানের চোখ টকটকে লাল হতে দেখে বেরিয়ে যায় মিমি। রাফসানের চিৎকার শুনে তার চাচা চাচি আটকে ওঠে। বুঝতে পারে এ বিয়ে সে করবে না, তবে তারাও এর একটা বিহিত করবেই। একটু সময় নিচ্ছে তারা এখন। আজ রাফসানের মন খারাপ। একদিন দুই দিন রাফসান বাসায় শুয়ে থাকে তার পরিবারের সাথে। রাফসান যতক্ষণ তার পরিবারের সাথে আছে ততক্ষণ ইকবাল এদের দিকে নজর তুলেও তাকাতে সাহস করবে না। 3 দিন পর তানিম ফোন করে বলল, কিরে রাফু, বাসা থেকে বের হচ্ছিস না যে? এভাবে আর কতদিন? ক্যাম্পাসে চলে আয়, মন ভালো থাকবে। রাফসান তানিমের কথায় চলে আসে ক্যাম্পাসে। চাচা মিমিকেও আজকে ক্যাম্পাসে আসতে দেয়। কিরে রাফু, কেমন আছিস? বেশ আছি ভাই, তুই কেমন আছিস? মাথা ব্যথা কি ঠিক হয়েছে? হ্যাঁ, এখন অনেকটা কমেছে। বাসায় ভালো লাগে না, তাই ক্যাম্পাসে। ভালো করেছিস, একটু আলো বাতাসের প্রয়োজন আছে। গেট দিয়ে শান্তা প্রবেশ করছে। রাফসানের মুখে একটু হাসি ঝুলিয়ে বলল, কেমন আছো শান্তা? আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি কেমন আছেন? জি, আমিও ভালো। কিন্তু ভাইয়া আপনার বন্ধু হয়তো ভালো নেই। সেদিনের অ্যাক্সিডেন্টের পর থেকে কেমন যেন বদলে গেছে। কথাবার্তা ঠিক আগের মতো নেই। কেমন যেন অন্য মানুষ লাগে ওকে। কাম অন বেবি, এসব বলতে নেই। পেছন থেকে কথাটা বলে উঠে দাঁড়ায় তানিম। শান্তার সামনে এসে দাঁড়িয়ে তার ঠোঁটে নিজের ঠোঁট একত্রিত করে দেয়। অদ্ভুতভাবে তাকিয়ে থাকে রাফসান। তানিমের সাহস বৃদ্ধি পেয়েছে বটে। ওরা দুজন রাফসানকে রেখে চলে যায় ভার্সিটির বাইরে। রাফসান বসে থাকে সেখানেই। কিছু ভালো লাগছে না তার। ইকবালের থ্রেট ক্রমশই তার ভেতরটাকে ভয়ে রাঙিয়ে তুলেছে। সে চোখে ভয় পায় না,
ভেতরটা একদম নড়বড়ে হয়ে আছে। শান্তার ওপর হামলা হয়েছে। তানিম শান্তাকে দাঁড় করিয়ে রেখে একটু সামনে যেতে কয়েকটি বাইক শান্তাকে আক্রমণ করে। তার ওড়না নিয়ে জামার কয়েক জায়গা টেনে ছিঁড়ে নেয়। সবাই হাসছে, পৈশাচিক হাসি। খবর পৌঁছে যায় রাফসানের কানে। নীরবে চুপ করে থাকে সে। ইকবাল চাইছে রাফসান রেগে উঠুক, তাকে নিয়ে খেলা করার জন্যই এমন করছে সে। রাফসান ঠান্ডা মাথায় প্ল্যান করছে সবকিছু। শান্তা মানসিকভাবে ভেঙে পড়েছে। তানিম শান্তাকে মানাতে পারছে না কোনো মতেই। রাফসান অবাক তানিমকে দেখে, কেননা তানিম কখনোই এমনটা ছিল না। কি হলো তানিমের? চিন্তিত রাফসান, ভাবতে পারছে না। অন্যদিকে ইউডস্টক ব্ল্যাক ড্রাগনের ক্যাডারদের নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে। তার বসের কথা অনুযায়ী ব্ল্যাক ড্রাগন গ্যাংয়ের নাম মুছে ফেলবে এ শহর থেকে। নতুন করে তারা অন্য কিছু শুরু করবে। তেমন প্ল্যান করেই কাজ করে আউটস্টক। ইকবালের সাথে তার বসের মধ্যে একটি চুক্তি হয়েছে। সেটা নিয়ে উষারের সাথে কথা বলতে বেরিয়ে আসে ক্যাম্পাস থেকে। উষারের সামনাসামনি হয় আউটস্টক। দুজন হ্যান্ডশেক করে। আউটস্টক বলে, ইকবাল ভাই কি বসের শর্ত অনুযায়ী সব করতে পারবে? হ্যাঁ, ইকবাল বস তাই জানিয়েছেন। তবে তারও একটা শর্ত আছে। কি শর্ত? নকল ডেভিডের মৃত্যুর সময় ইকবাল বসের শরীরে যে বিষ পুশ করা হয় সেটার অ্যান্টিডোট আগে দিতে হবে। তার শরীর ক্রমশই কালো হয়ে আসছে। মৃত্যু তাকে গ্রাস করছে একটু একটু। যদি আপনার বস রাজি থাকে তাহলে ইকবাল বস আপনার সামনে আসবে। আমার বসকে সেটা আপনি কিংবা ইকবাল ভাই জানেন। হ্যাঁ, ডেভিড আপনার বস, কিন্তু সে ইকবালের সাথে এমন ডিল করে রাফুর সাথে বিশ্বাসঘাতকতা করবে কেন? রাফু এদেশে ড্রাগস সাপ্লাইয়ের বিরুদ্ধে, কিন্তু এটাতে বসের অধিক মুনাফা। 1000 কোটি টাকার ডিল হতে যাচ্ছে। এত বড় ডিলের সামনে রাফুর ছোট্ট জীবন তুচ্ছ। ইকবাল বস রাফুর খেল খতম করে দিবে। সাবধান, রাফু কিন্তু ডেভিড বসের নকল মৃত্যুর সংবাদ জানে না। সে তার মৃত্যুর বদলা নেওয়ার জন্য প্রস্তুত। আরে বাদ দেন রাফুর কথা। চুনাপুটি একটা রাফু। নিজের আপন লোকদের ওপর আক্রমণ হতে দেখেও চুপ করে আছে সে। উষার ভাই, সমুদ্রের ঝড় উঠেছে, আগে কিন্তু নীরবতা পালন করো। রাফুকে দুমড়ে মুচড়ে শেষ করে ফেলবে ইকবাল বস। হা হা বলে একটু নিঃশ্বাস ফেলল আউটস্টক। সে জানে রাফসান কোনো না কোনো এক প্ল্যান করেই বসেছে। দুজন বিদায় নিল। কনফার্ম হলো ডেভিড পুনরায় এ দেশে আসবে, অন্য কোনো চেহারায়। ছাদে বসে চাঁদের দিকে এক নজরে তাকিয়ে আছে রিদি। চাঁদের সবচেয়ে পাশের তারাটাকে সে রাফসানের সাথে কল্পনা করছে। মনের মধ্যে তার জন্য জমে থাকা প্রেমটুকু বাঁচিয়ে রাখছে। দুজনের শেষ মিলন পর্যন্ত একটু একটু করে খরচ করবার জন্য। হৃদয়ের পিছনে এসে দাঁড়ালেন শফিক সাহেব। শফিক সাহেবের সাথে রাফসানের বাবা। রাফসানের বাবা শফিক সাহেবকে বলল, বন্ধু, আমার ছেলেটা তো নষ্ট হয়ে গেছে, তোর মেয়েকে একটু বুঝিয়ে বলিস, সে যেন স্বপ্ন না দেখে। স্বপ্ন ভাঙাটা খুব কষ্টের হয়। পিছন থেকে মাথা ঘুরিয়ে রিধি বলল, আঙ্কেল, তুমি তোমার ছেলে নষ্ট হওয়ার কারণ সেটা তুমি জানো না, আর আমি তো চাইছি তাকে। অবশ্য সে কথা সে নিজেও জানে না। আমরা জানি সে আন্ডারওয়ার্ল্ডের সাথে মিশে গেছে, আর তার আতঙ্ক কতটা গভীরে চলে গেছে সেটাও জানি। তবুও আমি তাকেই চাই। তোমরা কি করো আমি জানি না, তবে এতটুকু জানি সে ওই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসতে চাইছে, আর আমি তাকেই চাই, সে যেমনই হোক না কেন। রিধি বসা থেকে উঠে দাঁড়ায়, নিজের রুমের দিকে চলে যাচ্ছে। শফিক সাহেব শহীদ সাহেবকে বললেন, দেখ দোস্ত, তোর মেয়েকে বোঝা, আমার ছেলে রাফসান আর রাফসান নেই, সে রাফু ভাইয়ের পরিণত হয়েছে। দেখ শহীদ, আমি একজন কর্নেল। আমি যতটুকু তার সম্পর্কে জানি, তুই কিন্তু নিজেও নিজের ছেলে সম্পর্কে ততটুকু জানিস না। আর আমি আমার মেয়েকে চিনি, সে যেটা বলেছে সেটাই করবে, এবং আমি তাকে সে অধিকার দিয়ে রেখেছি তার জীবনসঙ্গী নির্বাচন করার। সেটা যদি তোর ছেলে হয়, দোষের কি? কিন্তু আমার ছেলে যে... কথাটা শেষ করতে দিল না শফিক সাহেব। সে বলল, আমি জানি শহীদ, আমার শুধু একটাই ভয়, যদি কোনোদিন কোনো শত্রুর বুলেট এসে তার বুকটা ফুটো করে দেয়। ভয় হয় বুঝেছিস শফিক, তবে এদিকে খেয়াল করেছিস রাফসান কিন্তু আমাদের বুঝতেই দেয় না সে একজন গ্যাংস্টার। হ্যাঁ, একজন পারফেক্ট গ্যাংস্টার। দুজন চুপ হয়ে যায়। মদের বোতল থেকে দুজনের কিছু করে 2 গ্লাসে মদ ঢেলে নিয়ে তাতে ঠোঁট ভিজায়।
দুজনের মনের অশান্তির ছাপ ভিন্ন কারণে হলেও একই সূত্রে গাঁথা। রাতের অন্ধকার পেরিয়ে সকাল হচ্ছে। রিদি রোজকার মতো আজকেও ভার্সিটির গেট মারিয়ে মিমির সাথে চলছে। রাফসান গেটের সামনে বসে পাহারা দিচ্ছে মিমিকে আর চাচাকে। তখনই তার মোবাইলে ফোন আসে অন্ধকার জগতের ছোট্ট এক ড্রাগস বিক্রেতার কাছ থেকে। ফোনটা রিসিভ করে রাফসান। সে বলল, রাফু ভাই, আপনার বন্ধু কি যেন নাম, তাসিফ না যেন তানিম নামের ছেলেটা গতকাল রাতে আমার থেকে ড্রাগস নিয়ে গেল। বুঝতে পারলাম না সে আমার ঠিকানা কোথায় পেল। হাতে একটা অস্ত্র ছিল, বেশ দামি। সচরাচর এসব অস্ত্র দেখা যায় না ভাই। রাফসান তার কথাগুলো মন দিয়ে শুনছে। কণ্ঠে স্পষ্ট তার ভাব, মিথ্যা বলছে না সে। ফোনটা কেটে দেয়। গেটের সামনে এসে দাঁড়ায় তানিম, হাতে হ্যান্ড গ্লাভস। রাফসান তানিমের সামনে এসে বলল, তানিম, তোর হাতটা দেখি। তানিম নিজ হাতটা পেছনে নিয়ে যায়। রাফসানকে না দেখিয়ে বলে, কি হয়েছে সেটা বল। তোর হাতটা দে, একটু দেখবো। দেখতে হবে না, সামনে চল। রাফসান তার শরীরের ওপর ঝাঁপিয়ে পড়ে জোর করে হাতের গ্লাভসটা খুলে নেয়। সমস্ত হাত কালো হয়ে আসছে। গলার পাশ থেকেও ছোট ছোট দাগের সৃষ্টি হচ্ছে। রাফসান মুহূর্তে চিন্তিত হয়ে পড়ে। কি হচ্ছে তানিমের সাথে? আর কি করেই বা তানিম ড্রাগস আসক্ত হয়ে পড়লো? বুঝে উঠতে পারছে না রাফসান। তানিমের শরীরে যেন 8-10 জন পালোয়ানের শক্তি এসে ভর করেছে। রাফসানের দেহটা দুহাতে তুলে দূরে ফেলে দেয়। কিছু মুহূর্তে রাফসান বাতাসে ভেসে নিজের বাইকের ওপর আছড়ে পড়ে। রাফসান অবাক হয়ে তানিমের দিকে তাকিয়ে আছে। ড্রাগসের প্রভাব এমনিতেই কাজ করছে। শান্তা আজ ভার্সিটি আসেনি। গতকাল তার ওপর হামলা হওয়াতে সে ঘাবড়ে আছে। তানিমের বিষয়টা নিয়ে চিন্তিত রাফসান। কোমরটা বাঁকিয়ে নিজেকে দাঁড় করায় সে। তানিমের সামনে এসে বলে, তানিম, তুই যে পথে যাচ্ছিস ওটা প্রচন্ড পরিমাণের খারাপ একটা অভ্যাস। আমি সবকিছু বুঝি রাফসান, জ্ঞানবোধ হয়েছে আমার। তোর শরীরের অবস্থা দেখেছিস? চল ডাক্তারের কাছে। আমি ঠিক আছি। দেখ ভাই, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা জরুরি। নিজের চরকায় তেল দে রাফসান। আচ্ছা দিলাম, এখন চল আমার সাথে। আমি কোথাও যাচ্ছি না, তুই যা। ইকবালের খোঁজ পেয়েছি, চল সেখানে যাব। ইকবালের নাম শুনতেই আটকে ওঠে তানিম। কি কি বললি? ইকবালের খোঁজ পেয়েছিস মানে? কিভাবে কি? চল তো। তানিমের চোখ ছলছল করছে। রাফসান তাকে নিয়ে ভার্সিটির গেটের বাহিরে আসে। কিছুক্ষণ একসাথে বসে চা পান করতে করতে তানিমের কালো ছোপ ছোপ দাগগুলো দেখা যাচ্ছে। তানিম পুনরায় বলল, ইকবালের কি যেন বললি? না, তা কিছু না, চল উঠি। কোথায় যাবি? আমি একটু কাজে বের হব, তুই বাসায় পৌঁছে রেস্টে থাক। কি কাজ বলা যাবে কি? না, পার্সোনাল কাজ। তানিমের মস্তিষ্ক গরম হয়ে গেছে। হাতের চায়ের কাপটা সজনে মাটিতে আঘাত করে বলে, হ্যাঁ হ্যাঁ, আমাকে বলবি কেন? আমি তোর কে হই? দেখ ভাই, এসব তুই বুঝবি না, বাসায় যা। রাফসান মুচকি হাসে, সেখান থেকে চলে আসে। তানিম শক্ত চোখে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। একটা সময় রাফসান অদৃশ্য হয়ে যায় তার চোখের সামনে থেকে। তানিম ফোনটা বের করে উষারের কাছে ফোন করে। হ্যালো উষার। জি বস। তানিমের অচেতন দেহটা সুরক্ষিত আছে তো? জি বস, ওর জ্ঞান ফিরতে এখনও 8-10 ঘন্টা লেগে যাবে। গুড। এক কাজ কর, ভার্সিটি থেকে মিমি আর উপাচার্যকে তুলে নিয়ে যা। আর বাসায় রাফুর চাচিও একা, তাকেও তুলে তানিমের সাথেই রাখবি। রাফুর মাথা খারাপ করার জন্য এতটুকুই যথেষ্ট। আমার শরীরটা ক্রমশই নিস্তেজ হয়ে আসছে। উডস্টক কি কিছু বলল? তার বস কি আমার প্রস্তাবে রাজি? জি বস, উডস্টক জানিয়েছে তার বস আসছে আজকে রাতে, মিটিং রেখেছে আপনার সাথে, কিন্তু শর্ত হলো তাকে আগে মিরর প্রজেক্ট হস্তান্তর করতে হবে। আচ্ছা, করব। তুই কনফার্ম হয়ে জানাস আমাকে। আমি পারছি না আর এ বিষ শরীরে পুষে রাখতে। বস, উডস্টকের বসকে সেটা তো জানেন। হ্যাঁ, ডেভিড। আপনার কি মনে হয় ডেভিড আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না? ডেভিড যতদিন বেঁচে আছে সে কোনো দিনই আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবে না। কারণ কি ভাই? ডেভিড আমার বড় ভাই। উষার থমকে যায়, চিন্তিত হয়ে পড়ে মুহূর্তেই। যার জন্য ইকবালের এত ভুলের পরেও ইকবালকে বাঁচিয়ে রেখেছে ডেভিড, সবকিছু কেমন যেন ঘোলাটে হয়ে আসছে উষারের কাছে। সে পুনরায় বলল, তাহলে রাফু? একজন পেয়াদা মাত্র। ও
ওকে ব্যবহার করেই ডেভিড এ দেশে নিজেকে শেষ করে নতুন করে তার আন্ডারওয়ার্ল্ডে পরিচয় জমাতে পারে। ডেভিডের মৃত্যুর সংবাদ সত্যি করতে একটা হালাল চামচার প্রয়োজন ছিল, যেটা রাফুর মতো বলদ পেয়াদা দিয়েই ডেভিড ভাই সব কিছু গুছিয়ে নিয়েছে। কিন্তু রাফু ডেভিড ভাইয়ের চিন্তাভাবনার বাইরে আছে। তার পরিকল্পনা কেমন যেন একদম নিখুঁত, তবুও তার খেলা শেষ। তাহলে আপনার কাছে যে মিরর প্রজেক্ট আর হান্টিং প্রজেক্ট, ওই দুটো কি ভুল? হান্টিং প্রজেক্ট বলতে কিচ্ছু নেই। মিরর প্রজেক্টটা আমার কাছে আছে, যেটার সাহায্যে আমি যে কারোর রূপে রূপান্তর হয়ে যেতে পারি অল্প কিছু ঘন্টার মধ্যেই। তুই তো জানিস সে বিষয়ে। জি বস, তবু ডেভিড ভাই আপনার শরীরে বিষ পুশ করলো কেন বুঝতে পারিনি। ইকবাল মুচকে হাসি হেসে বলল, ডেভিড ভাই আজকে রাতে দেখা করবে, তোরা তৈরি থাক। আজকেই রাফুর খেলা শেষ করব। ওর পরিবারে চাচা, চাচি আর চাচাতো বোন মিমি আছে, ওদের তুলে নিতে হবে। আমি ভার্সিটির সামনে আছি, কিছুক্ষণের মধ্যেই বের হব। উষারের কথা এড়িয়ে গেল ইকবাল। ডেভিড জানে ইকবালের কাছ থেকে মিরর প্রজেক্ট উদ্ধার করা সহজ হবে না, তাই বিশেষ সাহায্য নিয়েছে সে। এই ব্যাপারটা গোপন রেখেছে ইকবাল। উষার জানালো তারা তৈরি চলে আসবে। তানিমের রূপে থাকা ইকবাল নিজের ফোনটা পকেটে রেখে সিগারেটে আগুন জ্বালায়। রাফসানের গাড়িটা এসে তার সামনে থামে। বাইক নয়, একটা ব্ল্যাক BMW। ভেতর থেকে রাফসান বেরিয়ে বলল, দোস্ত একটা ম্যাজিক দেখাবো, চল। তানিম কিছু বুঝতে পারে না। গাড়ির ভেতরে বসে আছে তার চাচি। রাফসান ভার্সিটির ভেতরে ঢুকে চাচা আর মিমিকে নিয়ে বের হয়ে আসে। তাদের গাড়ির ভেতরে বসতে বলে, তারাও চুপচাপ বসে পড়ে। রাফসান তাদের কি বলে বুঝিয়েছে সেটা তানিম বুঝতে পারেনি। সে বলল, রাফু, এদের নিয়ে কোথায় যাবি? চল, তারপর দেখতে পারবি। তানিম কথা বলল না। রাফসান আর তানিম এক বাইকে করে যাচ্ছে, পেছনে তার চাচা চাচি। শহর থেকে বেরিয়ে ছোট্ট গ্রাম। বাম পাশের কাঁচা রাস্তায় গাড়িটা ঢুকতেই বিশাল এরিয়া নিয়ে এক বাংলো ঘর। চারপাশে কয়েকশো গার্ড দাঁড়িয়ে, হাতে আধুনিক অস্ত্রশস্ত্র। তানিমের কপাল বেয়ে ঘাম জমেছে ফোঁটা ফোঁটা। এটা ইকবালের বাড়ি? তার স্ত্রী সন্তান এখানেই থাকে? রাফসানের মাথায় কি চলছে পেছনে থেকে কিছুই বুঝতে পারছে না তানিম। সে বলে উঠল, দোস্ত, এটা কার বাড়ি? রাফসান বলল, ইকবালের বাড়ি। কি? একটু বিস্ময়কর ভাবে আতকে ওঠার অভিনয় করে তানিম আবার বলল, তোর কি মাথা খারাপ হয়েছে? শত্রুর গুহায় টোপ ফেলে যাচ্ছিস? শত্রু কখনো তার নিজ গুহায় হামলা করবে না। সে জানে এখানে হামলা করলে তার নিজেরই ক্ষতি। আমি জানি ইকবাল আমার মস্তিষ্ক নিয়ে খেলতে চাইছে, আমার আপনজনদের সাথে খারাপ কিছু করার প্ল্যান করছে। তাই তাকে তার কাজ সহজ করে দিলাম। তার নিজের বাসায় আমার আপনজনদের রেখে গেলাম। এদেশের যে কোনো সুরক্ষিত জায়গায় আমি তাদের রাখি না কেন, ইকবাল সেখানেই হামলা করবে। শুধুমাত্র এই এক জায়গা আছে যেখানে ইকবাল ভুলেও হামলা করবে না। এটাই এদের জন্য পারফেক্ট নিরাপত্তা। এখন খেলাটা হবে ইকবাল আর আমার ভিতর। ডেভিড ভাইকে খুন করার শাস্তি তো পেতেই হবে তাকে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে রাফসান। তানিমের কথা বলা বন্ধ হয়ে গেছে। কি থেকে কি করে বসলো রাফসান? তানিমের মস্তিষ্কে জ্যাম লেগে গেছে। বাড়ির ভেতর থেকে এক সুন্দরী এসে রাফসানের ভেতরে নিয়ে যায়। সুন্দরীর নাম হচ্ছে ইলমা, ইকবালের ভালোবাসা, তার স্ত্রী। তানিমের চেহারায় লুকিয়ে থাকা ইকবাল পারছে না কিছু বলতে, পারছে না এসব সহ্য করতে। তখন রাফসান তানিমের কানে কানে বলল, দোস্ত, ইলমা আমার কলেজ লাইফের ফ্রেন্ড ছিল, আর যখন ইকবালের খোঁজ নেই তখন এই তথ্যটা পেয়ে যাই, যার কারণে আজ ওর কাছে বললাম আমার চাচা চাচি তার বাসায় থাকবে, আর সেও না করলো না। কথাটা বলেই রাফসান মিষ্টি মুখ করল। তানিম গাড়ি থেকে উঠে বলল, দোস্ত, আমার একটু আর্জেন্ট কাজ পড়ে গেছে, যেতে হবে। কিন্তু তানিম, ইকবাল যদি আবার তোর উপর হামলা করে? করবে না, সাবধানে থাকবো, যাচ্ছি বলে বের হয়ে গেল তানিম। গেটের বাহিরে বের হয়ে দেওয়ালের সাথে নিজের হাতকে আঘাত করছে বারবার। রাফসানের নীরব থেকে প্ল্যান করাটা একদম অস্বাভাবিক মনে হয়েছে তার কাছে। কিন্তু ইকবাল যে রাফসানের চাচা চাচিকে কিডন্যাপ করার প্ল্যান করেছে এটা জানলো কিভাবে সে? নিশ্চয়ই ভেতরে কেউ বিশ্বাসঘাতক রয়েছে। উষারকে ফোন করে ইকবাল, কিডন্যাপ করার প্ল্যান ক্যান্সেল করেছে। অন্য কিছু ভাবতে হবে। আপাতত রাফুর দিকটা চেপে ডেভিড ভাইয়ের সাথে মিটিংয়ের ব্যবস্থা করতে হবে। ইকবালের বাসায় বসে গল্প করছে রাফু। তার চাচা সবার সামনেই রাফসানকে তার কথায় চেপে ধরে বলে, রাফসান,
আমরা আর কোনো এক্সকিউজ শুনতে চাই না তোর কাছ থেকে। আমরা যে মেয়েটাকে তোর জন্য ঠিক করেছি তাকেই তোর বিয়ে করতে হবে। হ্যাঁ, আমি একটা মেয়েকে পছন্দ করি চাচা। সবাই চমকে ওঠে। ইলমা তখন ছিল না তাদের মাঝে। মিমি বলে উঠল, কে ভাইয়া সে মেয়ে? চাচি বলল। মেয়ে যখন পছন্দ তাহলে বলিসনি কেন? চাচা বললেন, তোমরা চুপ করো। তোর কোন মেয়ে পছন্দ আমাকে বল, আমি তার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। আমি পাঠাবো, বল বল। রাফসান কিছুক্ষণ চুপ থেকে বলল, রিধি, মেয়েটা একটু বকাটে টাইপের, তবু ভাল লাগে। মিমি বাঁকা চোখে তাকায় রাফসানের দিকে। তার কথা শুনে মনে হলো নিজে খুব সাধু। চাচা চাচির মুখ দুটো দেখার মতো হয়েছে। রাগে কটমট করছে দাঁতগুলো। রাফসান পুনরায় বলল, জানি মেয়েটাকে তোমাদের পছন্দ হবে না, তবে আমার পছন্দ হয়েছে খুব। বলে রাফসান দাঁড়ায়। পিছু ফিরে চলে আসতে থাকে। চাচার ডাক দিয়ে বললেন, সিরিয়াসলি রাফসান, মজা করছিস না তো? না চাচা। আচ্ছা, তাহলে আমি হৃদির বাসায় যাব তাহলে। হ্যাঁ, না চাচা, আজ নয় কিংবা কালও নয়। রাতে একটু কাজে বের হব, বেঁচে ফিরলে তখন। আর যতক্ষণ আমি না চাইবো ততক্ষণ তোমরা ওই বাসা থেকে বের হবে না। চাচা চাচি একদম নিস্তব্ধ। রাফসান আগেই জেনেছে তারা রাফুর আসল পরিচয় জানেন, কিন্তু প্রকাশ করেননি কখনো। আজকে একটু কাজের কথার পর বেঁচে থাকলে কথাটা শুনে পাথর হয়ে গেছে তারা। তাদের মনে ভয় ঢুকেছে। রাফসানকে কিছু বলতেও পারছে না তারা। রাফসান মন খারাপ করে বেরিয়ে যাচ্ছিল। মিমি চিৎকার করে বলল, ভাইয়া, তোর জন্য বাবা যে মেয়ে পছন্দ করেছে সে আর কেউ নয়, রিধি। রাফসান মিমির কথাটা শুনে থমকে দাঁড়ানোর ইচ্ছে জাগে, তবুও পা থামেনি। বাসার বাহিরে নীরবে চলে আসে সে। গেটের বাইরে এসে রিধির ফোন করে রাফসান। রাফসানের ফোনের নাম্বার আগে থেকেই সেভ করা ছিল রিধির ফোনে। রাফসানের ফোন পেয়ে আটকে ওঠে রিধি। হঠাৎ ফোন করার কারণ খুঁজতে গিয়ে ফোনটা কেটে যায়। হতাশার ছাপ নিয়ে রাফসান যখন ফোনটা রাখবে তখন ভাবলো, একটা মেসেজ তো করা যায়। হ্যালো রিধি, বকাটে ছেলেটা বলছিলাম। তুমি হয়তো সবটাই জানতে, তাই তো আমার সামনে নিজেকে নিয়ে আসলে হঠাৎ করে। সেদিনের আগে তোমাকে কখনো দেখিনি, দেখেই কেমন যেন মুগ্ধ হয়ে যাই। আমার বাবার প্রতি অপছন্দ কাজ করতো, তাই তাকে এড়িয়ে চলছি। কিন্তু তার পছন্দের প্রশংসা করতে হয়। তবে তুমি আমার বিষয়ে অনেক কিছুই জানো না, সেগুলোর ভিতরে তোমাকে জড়াতে চাইছি না। আজ মিমি বলল তোমার কথা, মুখ ফুসকে বলে ফেলেছে হয়তো। নয়তো আমি বলে ফেলতাম আপনাকে ভালো লাগে। এখন ভালো লাগে না তার কথা শুনে। আমি অনিয়ম, তোমাকে আপন বানানোর ইচ্ছে ছিল, তবে বলবো আরেকদিন যদি বেঁচে থাকি। আলবিদা ঢুঙ্গি। মেসেজটা টাইপ করে রিধির জিমেইলে পাঠিয়ে দেয় রাফসান। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের ফোনটা ভেঙে ফেলে সে। নয়তো রিধি ফোন করলে আরও মায়া জড়িয়ে পড়বে সে। রাফসান চাচ্ছে না এখন মায়া জড়াতে। রাতেই তার ভয়ানক পরীক্ষা। মেসেজটা রিধি দেখেছে। নীরব চোখে তাকিয়ে ছলছল চোখে মোবাইলের স্ক্রিনে একটা চুমু এঁকে দিয়েছে। ঠোঁটের কোণায় এক টুকরো হাসি ঝুলিয়ে বিড়বিড় করে বলছে, কিচ্ছু হবে না তোমার। 300 গার্ড একটা বাংলো বাড়ির আশেপাশে নিয়োগ করা হয়। অর্ধেক ইকবালের গ্যাংয়ের ক্যাডার, অর্ধেক ব্লাড ড্রাগনের। সামনের দিকটায় ইকবালের ক্যাডার থাকলেও পিছনের দিকটা ব্ল্যাক ড্রাগনের ক্যাডার। আউটস্টক পিছনে সামনে লিড করছে, সামনে উন্মুক্ত ক্যাডার পাহারা দিচ্ছে। ইকবাল জানতো রাফু সবসময় পেছন থেকে হামলা করে, তাই ব্ল্যাক ড্রাগনের ক্যাডারদের পেছনে রেখেছে যাতে করে তারা আগে মারা যায়। ডেভিড তার প্রাইভেট জেটে করে এদেশে প্রবেশ করে। হেলিকপ্টারে করে বাংলো বাড়িতে পৌঁছায়। ইকবাল ডেভিডের সামনে এসে তার পা ছুঁয়ে সালাম করে বলে, বড় ভাই, ভুলগুলো ক্ষমা করো। আরে ছোট, আয় আয়, বুকে আয়। ইকবালকে জড়িয়ে ধরে ডেভিড। ইকবালও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে ডেভিডের সাথে। বহু বছর পরে এমন করে ভাইয়ের শরীরে ঘ্রাণ পাচ্ছে সে। দুজনেই সুইমিং পুলের সামনে বসে। চারপাশে 8-10টা সুন্দরী মেয়ে অর্ধেক উলঙ্গ হয়ে মদের গ্লাসগুলো তাদের সামনে এনে দিচ্ছে। ডেভিড বলে, বেশ আয়েশ করে জীবন পার করছিস দেখছি। না ভাই, রাফুর টেনশনে আমার ঘুম হারাম হয়ে গেছে। আমি তার কাছে গিয়েছি তাকে অন্যমনস্ক করতে, কিন্তু সে মোটেও অন্যমনস্ক হয়নি, বরং তার নীরবে দাবার চাল দেখে হতভম্ব হয়ে গেছি আমি। চিন্তা করিস না, তোর ভাই চলে আসছে এবার। আমি তার সাথে খেলতে চাইছিলাম একটু ভাই।
ভুলে যাস নে, তাকে আমি নিজেই রাফুতে রূপান্তরিত করেছি। কিন্তু রাফুর উপস্থিতি কিছু বুদ্ধি তাকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছে। ডেভিড কথাটা বলে গ্লাসের সম্পূর্ণ মদটুকু একসাথে পেটে চালান করে। গলাটা একটু ঝাঁঝিয়ে উঠল, চোখটা বুজে যায় ডেভিডের। ঠিক সেই সময় রাফসানের এক্সট্রা ফোনে একটা মেসেজ আসে, ভাই পাখিরা দানা খাচ্ছে, এক জায়গায় উপস্থিত হয়ে। মেসেজটি দেখে রাফসান মুচকি হাসি হেসে বাইক স্টার্ট দেয়। কালো জ্যাকেট, মুখে মাস্ক, পিঠে তলোয়ার, বাইকের সাথে ঝুলানো দুটো হ্যান্ড গ্রেনেড, পায়ের সাথে বাঁধা দুটো 9mm ক্যালিভারের পিস্তল। বাতাসের গতিতে চলছে সে। বাংলোর সামনে কাঠের তৈরি গেট হ্যান্ড গ্রেনেড দিয়ে উড়িয়ে দেয় রাফু। দাও দাও আগুনের মাঝে দিয়ে ভো করে ছুটে যায় রাফু। পেছন থেকে শত শত ক্যাডার স্নাইপারের বুলেটে এক এক করে লুটিয়ে পড়তে থাকে ইকবালের ক্যাডার। রাফসান সোজা সুইমিং পুলের সামনে এসে থামে। রাফু এন্ট্রি দেখেই ইকবালের হাত থেকে মদের গ্লাসটা পড়ে ভেঙে যায়। থরথর করে কাঁপতে শুরু করে সে। ইকবালের ক্যাডার সব পরাজিত। পেছনের দিক থেকে ব্ল্যাক ড্রাগনের ক্যাডাররাও ইকবালের ক্যাডারদের উপর হামলা করে। ডান হাতের তলোয়ার ডেভিডের গলা বরাবর ঠেকিয়ে ধরে রাফু। বাঁ হাতে পিস্তল ইকবালের দিকে তাক করে রাখে সে। রাফসানের মুখ থেকে শব্দের বুলি ফোটে। হ্যালো বস, সরি ডেভিড ভাই। ডেভিড মোটেও চমকে ওঠেনি, কেননা রাফু পেছনে আউটস্টক এসে দাঁড়িয়েছে। ডেভিড চতুর মস্তিষ্কের মানুষ, সে এইসব রাজনীতি আগে থেকেই করে এসেছে। এবার সেই রাজনীতির মারপ্যাচে আটকে গেছে নিজেই। ডেভিড শান্ত গলায় বলে, রাফুজি কেমন আছিস? বস একসাথে পানি খাই। আরে পিছনের কথা ভুলে যা, জঙ্গলের সিংহ সবসময় সিংহই থাকে বুঝলি, তুই হচ্ছিস এখানকার রাজা। ধাই করে একটা বুলেট ডেভিডের হাঁটুতে বিঁধে রাফসান কর্কশ কণ্ঠে বলল, জঙ্গলে ঢুকে সিংহের সামনে মাথা নিচু করে নরম গলায় চলতে হয়, জানিস না? এটা এখন আমার জঙ্গল, তুই কোন মাছি এখানে? তোর জঙ্গলে তোর ক্ষমতা থাকতে পারে, এখানে শুধু রাফুর রাজত্ব চলবে। ঠিক সেই মুহূর্তে আউটস্টকের মাথায় একটা বুলেট থেতলিয়ে ফেলে। লুটিয়ে পড়ে সে। রাফুর ডান কাঁধে একটা বুলেট এসে আঘাত করে। শক্ত পায়ে কিছুটা পিছু সরে আসে রাফু। সামনে দাঁড়িয়ে আছে উষার, হুইল চেয়ার বাঁধা তানিমের অচেতন দেহটা, গলায় টাইম বোম বাঁধা। রিমোটটা উষারের হাতেই। দুহাতে তালি দিতে দিতে ইকবাল লাফিয়ে ওঠে। ডেভিড বলে ওঠে, জঙ্গলে সিংহের শিকার করতে আসা শিকারি টোপ ফেলে রেখে যায়, বলে গেছিস রাফু? রাফসানের চোখ তানিমের দিকে, হাতের তলোয়ারটা নইয়ে গেছে। ইকবাল হো হো করে হেসে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ইকবালের মাথা তার দেহ থেকে মুছে যায় শটগানের বুলেটে। পিছনে দাঁড়িয়ে আছে রিদি। মুচকি হাসি হেসে বলল, গ্যাংস্টারের সাথে জীবন পার করতে হলে তো একটু আধটু মাস্তানি করতে হয়, তাই না? রিদির পাশেই দাঁড়িয়ে আছে FBI এর চিফ ডিরেক্টর ইডিথ স্মিথ। ইকবালের মুখে হাসি মিলিন হয়ে গেছে। রাফুর তলোয়ারের আঘাতে ইকবালের শরীরটা দুখণ্ড হয়ে গেছে। ডেভিডের দ্বিতীয় পায়ে বুলেটের আঘাত করে রাফু। তাকে মারতে পারবে না রাফু, FBI এর হাতে তুলে দিতে হবে, এমনটাই কথা হয়েছে স্মিথের সাথে। ডেভিডকে তাদের হাতে তুলে দিলে তারা রাফুর সমস্ত ক্রিমিনাল রেকর্ড মুছে ফেলবে। স্মিথের হাতে ডেভিডকে তুলে দেয় রাফসান। তানিমকে হাসপাতালে নিয়ে যায় তারা। নিজের ক্ষত দেহটা রিধির শরীরে হেলিয়ে দিয়ে বলে, আপনাকে এখানে আসতে বললো কে? আমি যেখানে খুশি যাব, তাতে আপনার কি শুনি? আমার কিছু না। কি বললেন? আপনার কিচ্ছু না? না, এখন পর্যন্ত কিছু হওয়ার অধিকার হয়নি। কখন হবে শুনি? আপনার ঠোঁটে যখন আমার ঠোঁট মিশ্রিত হবে, দুজনের মধ্যে যখন একজনকে পাবো, ঠিক তার পর থেকে। তাহলে দেরি করছো কেন? আসো। ভয় হচ্ছে। কেন কেন ভয় হবে কেন শুনি? তোমার মতলব ঠিক দেখাচ্ছে না, যদি কামড় দিয়ে বসো। রিধি রাফসানের দিকে পাকা চোখে তাকিয়ে বলল, আগে এমন মতলব ছিল না, এখন দিব, আসো আসো। বলেই যখন রিধি রাফসানের শরীরটা ছেড়ে দেয়, তার দুর্বল দেহটা পড়ে লুটিয়ে পড়ছে মাটির দিকে। শক্ত করে তার হাতটা ধরে ফেলে রিধি। তোমাকে আজীবন এমন শক্ত
শক্ত করে ধরে রাখবো। রাফসান তার চোখের দিকে তাকিয়ে এক ভবিষ্যৎ দেখছে, যেখানে রাগ, অভিমত মিশ্রিত ভালোবাসা খুঁজে পাচ্ছে। কিছু বলছে না, নীরবে ভরসা পাচ্ছে তার ওপর। তাদের জীবনটা চলুক এমন করে, একজন গ্যাংস্টার থেকে একজন প্রেমিক স্বামী হওয়ার চেষ্টায় মগ্ন থাকুক সে। সমাপ্তি। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।